আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সকলকে চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফিজিক্স সেকেন্ড পার্টের সকল প্রকারের টেকনিক প্লাস যা যা তোমরা বুঝো না এরকম টাইপ অনেক কিছু নিয়ে আলোচনা করব। প্রায় 1.5 ঘন্টা একটা ভিডিওতে আমরা অনেক কিছু ইনশাআল্লাহ তোমাকে শেখানোর চেষ্টা করবো এবং পুরা 11টা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আর ফিজিক্স ফার্স্ট পার্টেরও আমি এরকম একটা ভিডিও করেছিলাম, তোমরা যারা দেখো না তারা দেখে ফেলো, আর যারা দেখছো তো তারা দেখেছই। এই দুটা ভিডিও সবার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। চলো আমরা কথা না বাড়ায় শুরু করি। লেটস বিগিন। ওকে, এবার চলো আমরা শুরু করি। তাহলে ফিজিক্স সেকেন্ড পার্টের সকল 11টা চ্যাপ্টারে আলোচনা হবে। আর তোমাদের কাছ তো একটু আগে বললাম যে তোমরা সাবস্ক্রাইব শেয়ার করবা। চলো শুরু করি। প্রথমত কি দেখো তো, 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে তাপগতিবিদ্যা। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম টপিকটা দেখো তো ভাই কি লিখছি, সেটা লিখেছি আমি এনট্রপি, এবং আমি বরফের ম্যাথগুলোর যে টেকনিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো একসাথে করে দিচ্ছি। সেটা কি, যদি একটা মাইনাস টেম্পারেচার বলে, মনে করো -20 বা -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফকে বললো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত করো, তাহলে যদি তাপশক্তি বলে তাহলে Q1 সমান হবে ms1 ডেল থিটা, যেখানে S1 এর মান হবে 2100 জুল পার কেজি পার কেলভিন। আর যদি চাই এনট্রপি, তাহলে ডেল্টা S1 সমান হবে S1 লন T2/T1, যেখানে T2টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন, আর S1 তো 2100 মানে বরফের আপেক্ষিক তাপ। এবার যদি বলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করো, এর মানে এখানে কিন্তু সুপ্ত তাপের কনসেপ্ট চলে আসছে। সো Q2 তাপশক্তি হবে mLF। ওকে, যেখানে LF হচ্ছে ল্যাটেন্ট হিট। ঠিক আছে, এটা হচ্ছে একটা বরফকে গলানোর জন্য যে সুপ্ত তাপ লাগে সেটা, এবং এটা এনট্রপির ক্ষেত্রে হবে ডেল্টা S2 ইকুয়ালস টু mLF/T2, যেখানে LF এর মান হচ্ছে 3,36,000 জুল পার কেজি, আর T2 হচ্ছে 273 কেলভিন, কারণ এটা 0 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরেই আছে। ওকে, এবার যদি বলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করো, তখন তাপশক্তি Q3 ইকুয়ালস টু হবে ms2 ডেল্টা থিটা, যেখানে S2 হবে 4200 জুল পার কেজি পার কেলভিন, আর এটা এন্ট্রপিতে হবে ডেল্টা S3 ইকুয়ালস টু ms2 লন T3/T2, এবং T3টা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 373 কেলভিন। অর্থাৎ এটা আমরা পারবো। নেক্সট দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি বলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত করো, তাহলে তাপশক্তি Q4 ইকুয়ালস টু হবে mLV। এক্ষেত্রেও সুপ্ত তাপের কনসেপ্ট চলে আসবে। সো এখানে ল্যাটেন্ট হিট, এবং এটা ভ্যাপারের ক্ষেত্রে হবে সো mLV, এবং এন্ট্রপির ক্ষেত্রে হবে ডেল্টা S4 ইকুয়ালস টু mLV/T3, যেখানে এলভির মান হচ্ছে 22,68,000 জুল পার কেজি, আর T3 হচ্ছে যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হবে কত, 373 কেলভিন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পকে বলে মনে করো প্লাস ডিগ্রি, দ্যাট মিনস কি 140 160 এরকম একটা টেম্পারেচারের জলীয় বাষ্পে পরিণত করতে, তাহলে Q5 ইকুয়ালস টু আমরা লিখতে পারি ms3 ডেল্টা থিটা, এটা তাপশক্তির ক্ষেত্রে, যেখানে S3 হবে জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ, দ্যাট মিনস 2000 হবে। ঠিক আছে, 2000 হবে। বরফের ক্ষেত্রে ছিল এটা 2100, পানির ক্ষেত্রে ছিল S2 4200, আর যখন জলীয় বাষ্প হবে তখন হবে 2000 জুল পার কেজি পার কেলভিন। আর এন্ট্রপির ক্ষেত্রে ডেল্টা S5 ইকুয়ালস টু হবে ms3 লন T4/T3, যেখানে T3 হচ্ছে 100 থেকে শুরু হয়েছে, সো এটা 100, দ্যাট মিনস 373 কেলভিন, আর T4 যেটা দিবে তোমার যে হাইস্ট টেম্পারেচারটা। সো এগুলোর জাস্ট তোমরা একটু মনে রাখবা, যে কোনো ম্যাথ করতে পারবা। চলো একটা ম্যাথ দেখি। যদি বলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে, যেখানে বরফের ভর 2 কেজি। তোমরা অনেকেই এইটা ডেল্টা S1 সমান ms1 লন T2/T1 দিয়ে করে ফেলবা। তখন দেখো প্রবলেমটা কি হবে, তোমরা ভর m2 কেজি বসাবা, S1 আপেক্ষিক তাপও 2100 বসাবা যেহেতু বরফ, এবং লন বসাতে যে দেখবা T2 আর T1 সেম হয়ে গেছে, দুইটাই 273, আর তোমরা তো জানো লন 1 মান 0, সো এটা কিন্তু কোনো অ্যান্সার তোমরা পাবা না। সো এটা অ্যাকচুয়ালি রং। আমাদেরকে এক্ষেত্রে মাথায় রাখতে হবে এটা যেহেতু সুপ্ত তাপ ভাইয়া সেকেন্ড নিয়ম অনুযায়ী যাচ্ছে, সো সূত্র হবে ডেল্টা S1 ইকুয়ালস টু mLF/T2। ঠিক আছে, m হচ্ছে 2 আর LF হচ্ছে 3,36,000 আর T2 হচ্ছে 273, যেহেতু 0 ডিগ্রি, দ্যাট মিনস 273 কেলভিন। ওভারঅল অ্যান্সার হবে এত জুল পার কেলভিন। সো এটা হচ্ছে রাইট সিস্টেম। দ্যাটস ইট। এবার চলো আমরা যাই টেম্পারেচার স্কেল। এটা তোমরা অনেকেই পারো, এটা একদম নর্মাল, তেমন কিছুই না। টেম্পারেচার স্কেলটা কি, C/5 ইকুয়ালস টু F-32/9 ইকুয়ালস টু K-273/5, এবং এটা ম্যাথগুলো খুবই ইজি আসে, যেমন কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলের মান বা ভ্যালু সেম হবে। সো তোমরা সূত্র বসাবা, সি আর এফ দুই জায়গায় এক্স বসাই দেবা, কারণ টেম্পারেচার তো সেম, দেন এক্স বের হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ -40 ডিগ্রি। সো এটা খুব সহজেই করা যাবে। ওকে,
ঠিক আছে, এবার চলো আমরা আমাদের সেকেন্ড পেজের দিকে যাই। খেয়াল করো, শক্তি নিত্যতা সূত্রের উপর বেস করেও কিছু শর্ট টেকনিক আছে, সেটা একটু দেখতে হবে। কেস 1 যদি বলে এইচ উচ্চতার ঝর্ণা থেকে পানি পড়লে উপরে ও নিচে তাপমাত্রার পার্থক্য ডেল্টা থিটা হলে ওই ডেল্টা থিটা কত, সেটা বের করার টেকনিক হচ্ছে এই ক্ষেত্রে ডেল্টা থিটা ইকুয়ালস টু হবে এইচ ইন্টু জি বাই এস। এবং এটা কোথা থেকে আসছে? এটা শক্তি নিত্যতা সূত্র থেকে আসছে, কারণ পুরো বিভব শক্তিটা তাপ শক্তিতে পরিণত হয়েছে, অর্থাৎ এম জি এইচ ইকুয়ালস টু এম এস ডেল থিটা থেকে এটা আসছে। ওকে, তো ম্যাথ দেখো, 100 মিটার উচ্চে ঝর্ণা থেকে পানি পড়ছে, একদম নিচে তাপমাত্রার পরিবর্তন কত? তাহলে কি হবে বলো? ডেল্টা থিটা ইকুয়ালস টু হাইট 100 ইন্টু 9.8, আর তো তোমরা জানোই যে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200, বসাই দেবা, তো কাজ শেষ, এত কেলভিন। এরপরে কোশ্চেন দেখো, কেস 2, এটা অ্যাকচুয়ালি কেস 1 না, এটা হবে কেস 2। খেয়াল করো কেস 2তে ভাই কি বলছি, ভি বেগ সম্পন্ন কোন একটা বস্তু কোথাও আঘাত করলে তাপমাত্রা পার্থক্য যদি ডেল্টা থিটা হয়, ডেল্টা থিটা তাহলে কি হবে? ডেল্টা থিটা ইকুয়ালস টু হবে ভি স্কোয়ার বাই 2s। এবং এটা কোথা থেকে আসছে? যেহেতু একটা বেগে বস্তুটা যাচ্ছে, সো এটা অ্যাকচুয়ালি গতিশক্তি সম্পন্ন ছিল, সো হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু পরে তাপ শক্তি হয়ে গেছে, সো ইকুয়ালস টু এম এস ডেল থিটা। এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা থিটা সমান ভি স্কোয়ার বাই 2s। কোশ্চেন দেখো, 500 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা বুলেট দেয়ালে আঘাত করলো, তাপমাত্রার পরিবর্তন কত? যেখানে বুলেটের আপেক্ষিক তাপ দেওয়া আছে 130 জুল পার কেজি পার কেলভিন, তাহলে ডেল্টা থিটা সমান ভি স্কোয়ার বাই 2s, ভি এর মান বসায় দাও 500 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস হচ্ছে 130, ওভারঅল আমাদের মান চলে আসবে এত কেলভিন। সো আমাদের তাপগতিবিদ্যার নর্মালি যা যা আলোচনা আছে সেটা শেষ। এবার চলো আমরা যাই স্থির তড়িতে। ঠিক আছে, এসি তড়িতের ক্ষেত্রে শর্টকাট অনেক আছে, খেয়াল করো, একটা একটা করে অনেকগুলোই হবে আমাদের। এটা কি? দুইটা চার্জ, এবং দুইটা চার্জই ধনাত্মক বা দুইটাই ঋণাত্মক, মানে একই টাইপ, অর্থাৎ দুইটা চার্জই সেম চার্জের হবে, হয় দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, একটা যদি Q1 এবং একটা যদি Q2 হয়, এবং তারা যদি ডি দূরত্বে থাকে, তবে কোথায় প্রাবল্য শূন্য হবে, অথবা যদি কোশ্চেন আসে কোথায় প্রাবল্য সমান হবে, দুইটাই সেম শর্টকাটে আমরা করতে পারবো। এবং মাথায় রাখবা Q1 বা Q2 এটার ভিতরে Q2টা বড় হবে, Q1টা ছোট হবে, ওভাবেই তোমরা সাজাবা। ঠিক আছে, সূত্র হচ্ছে x ইকুয়ালস টু ডি বাই 1 প্লাস রুট ওভার Q2 বাই Q1, দেখতেই পাচ্ছ। এবং এক্সটা কি? এক্স এর মানটা হবে কোথা থেকে? ছোট চার্জ হতে ডিস্টেন্স, মানে আমরা এক্স এর যে মানটা নিব, এক্স যে দূরত্ব নিব, সেটা সবসময় আমরা Q1 মানে ছোট চার্জটা থেকে নিব, Q2 তো বড়, তাহলে ছোট চার্জ থেকে আমরা এক্স দূরত্বটা নিব। দ্যাটস ইট। চলো দেখি এটা অ্যাকচুয়ালি কিভাবে সলভ করতে হয়। এই যে একটা কোশ্চেন, 5 কুলম একটা চার্জ আছে, এখানে একটা 10 কুলম আছে, তাহলে ছোটটা 5 আর বড়টা 10, তাহলে ছোটটা থেকে দূরত্ব হবে এক্স, দেখাই যাচ্ছে, আর টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 1.2 ইন্টু 10⁻⁻6 মিটার। চাইছে কোথায় প্রাবল্য শূন্য বা সমান হবে, আমি ধরছি কোথায় প্রাবল্য শূন্য হবে, এটাই করাচ্ছে। সো আমি এই পয়েন্টটাতে ধরলাম প্রাবল্য শূন্য। সূত্র অনুযায়ী এক্স সমান ডি বাই 1 প্লাস রুট ওভার Q2 বাই Q1, তোমরা তো জানোই। ডি এর মান দেখো কত, যে দেওয়া আছে 1.2 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার Q2 বাই Q1, যেখানে Q2 বড় Q1 ছোট, তাহলে Q2 হবে 10, Q1 হবে 5, বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এভাবে খুব সহজে তোমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারবা। দেন আমাদের টার্গেট হচ্ছে ধারকত্ব বা সি, ক্যাপাসিটেন্স, তাই তো? ওকে, এটা শর্টকাটটা দেখো, এন সংখ্যক একই মানের ধারক যদি শ্রেণীতে বা সিরিজে লাগানো হয়, তাহলে তুল্য ধারকত্ব হবে সিএস ইকুয়ালস টু ভ্যালু বাই নাম্বার, অর্থাৎ ভ্যালু বাই এন, এন যেহেতু নাম্বারকে ডিনোট করতেছে। ঠিক আছে, তো এটা দেখো, তাহলে বুঝে যাবা। দেখো 3টা ধারক আমি সিরিজে লাগাইছি এবং প্রত্যেকটার মান সেম, প্রত্যেকটার মানে 5 ফ্যারাড করে, তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে তুল্য ধারকত্ব বের করার সিএস ইকুয়ালস টু আমরা জানি ভ্যালু বাই নাম্বার। তাহলে ভ্যালু কত? একটার মান হচ্ছে 5, সো 5 আমরা বসাই দিলাম, ভ্যালু হচ্ছে একটার 5, আর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, সো এখানে হবে 3, সো সিএস হবে 5/3 ফ্যারাড। দ্যাটস ইট, পারা যাবে না? আর যদি কোশ্চেনে বলতো এন সংখ্যক ধারককে সমান্তরালে যুক্ত করছে, তখন তুল্য ধারকত্ব কত? তখন সিপি হয়তো প্রত্যেকটা ধারকের খালি যোগফল, আর কিচ্ছু না, প্রত্যেকটা ধারকের যোগফল। দ্যাট মিনস সিপি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস ডট CN যতটা থাকতো। দেখো এখানে 3টা ধারক আছে, 5 ফ্যারাড, 6 ফ্যারাড এবং 7 ফ্যারাডের, তাহলে সিপি হবে 5 প্লাস 6 প্লাস 7, অর্থাৎ টোটাল 18 ফ্যারাড। দ্যাটস ইট। সেভাবে খুব সহজে আমরা বের করতে পারবো। চলো আমরা নেক্সটের দিকে যাই, দেখি কি আছে। ওকে, এবার আমরা দেখবো ডাই ইলেকট্রিক ধ্রুবক।
ঠিক আছে, বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়, এটা কে তোমরা জানো। ঠিক আছে, কে ইকুয়ালস টু লেখা যায় এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়ালস টু সি বাই সি নট ইকুয়ালস টু এফ নট বাই এফ, যেখানে এফ হচ্ছে কুলম্ব বল এবং ই তো তোমরা ই না মানে এপসাইলন তো তোমরা জানো, এটা হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা বা তড়িৎ ভেদ্যতা যাই বলো না কেন। কোশ্চেনটা দেখে নাও তাহলে বুঝে যাবা। শূন্য মাধ্যম ও পানির ধারকত্ব যথাক্রমে 1.2 ইন্টু 10⁻³ ফ্যারাড এবং 1.5 ইন্টু 10⁻² ফ্যারাড হলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? তাহলে ভাইয়া বলেছি কে ইকুয়ালস টু লিখতে কি সি বাই সি নট, যেহেতু ধারকত্ব চাইছে সো আমরা এইটা নিব, কে এর সাথে ধারকত্বের কম্পেয়ার করব। সি বাই সি নট, সি হচ্ছে কি তোমার হচ্ছে পানিরটা আর সি নট হচ্ছে শূন্য মাধ্যমেরটা, সো বসাই দিলাম খালি, আর কিছুই না, আমাদের মান চলে আসলো 12.5। এভাবে খুব সহজে তোমরা বের করতে পারবা। এরপরে এই কোশ্চেনটা মাঝে মাঝে সিকিউতে আসে, মাঝে মাঝে এমসিকিউতে আসে, যাই আসুক না কেন আমরা সবগুলোই সলভ করতে পারবো। তোমরা খালি একটু দেখে নাও তাহলে কাজ শেষ। কোশ্চেনটা কি, তড়িৎ প্রাবল্যের মান কত হলে বা তড়িৎ ক্ষেত্রের মান কত হলে একটি প্রোটন শূন্যে ভাসমান থাকবে? এই ধরনের কোশ্চেন আসা মাত্রই মাথায় রাখবা যে একটা বস্তু যদি আমরা এই যে বস্তুটাকে যদি শূন্যে ভাসমান রাখতে চাই তাহলে আমাদের কি বলতো, এই বস্তুকে ছেড়ে দিলে এটা নিচে পড়ে যায়, মানে কি কার টানে পড়ে, ওজনের টানে পড়ে। অর্থাৎ আমাদেরকে ওজনের বিপরীত দিকে মানে উপরের দিকে, যে ওজন কাজ করে নিচের দিকে, আমাদের ওজনের বিপরীত দিকে আরেকটা ফোর্স দিতে হবে এবং এই ফোর্সটাই হচ্ছে কি বল বলো, ওই ফোর্সটাই হচ্ছে তড়িৎ বল মানে কুলম্ব বল, দ্যাট মিনস এফ। সো আমাদের অ্যাকচুয়ালি ওজন আর যে কুলম্ব বল এই দুটো সমান করতে হয়, অর্থাৎ এফ ইকলস টু হবে কিউ ই, সো ই ইকলস টু হবে এম জি বাই কিউ। এম এর মান দেখো প্রোটন যেহেতু 1.67 ইন্টু 10⁻27 কেজি, সো এত ইন্টু 9.8 ডিভাইড বাই প্রোটনের আধান তোমরা জানো 1.6 ইন্টু 10⁻19 এত নিউটন পার কুলম্ব। সো এভাবে খুব সহজেই করতে পারবা। এবার আমাদের 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে চলতড়িৎ। এই চ্যাপ্টারে আমরা মিলির যত ধরনের সার্কিট আছে সব দেখবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। চলো শুরু করি। আগে একটা শর্ট টেকনিক, সেটা হচ্ছে কি, রোধ যদি সব সেম থাকে এবং যদি রোধগুলো সবগুলো যদি আমরা সমান্তরালে বা প্যারালালে লাগাই, তাহলে তুল্য রোধ আর পি ইকুয়ালস টু ভ্যালু বাই নাম্বার। দ্যাট মিনস এটা ধারকের একদম উল্টা। ধারকের ক্ষেত্রে যখন সিরিজে ছিল তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, আর রোধের ক্ষেত্রে যখন প্যারালালে থাকবে তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে দেখো এখানে 4টা রোধ কিভাবে আসছে, সমান্তরালে আছে। সো আরপি কষ্ট হবে একটার মান ভ্যালু মানে 5 আর কয়টা আছে 4টা, সো 5/4, দ্যাট মিনস 5/4 ওহম ইকুয়ালস টু আরপি, শেষ। অর্থাৎ ভ্যালু বাই নাম্বার। এভাবে খুব সহজেই বের করা যাবে, কারণ এখানে প্রত্যেকটা রোধের মান সেম এবং 5 ছিল, 5 ওহম করে, তাই তো। এবার আমরা হুইটস্টোন ব্রিজের যে সার্কিটগুলো আছে সেগুলো দেখবো, ঠিক আছে। ওকে চলো শুরু করি। প্রথমে একটা বেসিক আমি একটু আলোচনা করছি। দেখো এটা হুইটস্টোন ব্রিজ কেন, এখানে যেটা লাগাইছি আমরা 5 এবং মাঝখানে 5 এখানে মাঝের যে 5 আছে সেটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। এর কারণটা কি, এটা পি, এটা কিউ, এটা আর এস। যদি অনুপাত করি আমরা তাহলে পি বাই কিউ এর অনুপাত 1 হয়, আর বাই এস অনুপাত 1 হয়, সো অনুপাত দুইটা সমান, সো মাঝখান থেকে কারেন্ট যাবে না। সো এটা অ্যাকচুয়ালি দেখতে এটার মতো, মাঝখানে কোনো কারেন্ট নাই। 5-5-10 সিরিজে, সো সিরিজে 10 আসলো, 5-5-10 সিরিজে 10 আসলো, আর 10 আর 10 সমান্তরালে, সো 10/2, দ্যাট মিনস 5। এবং এটা আমরা এই সিস্টেমে করলাম। ভ্যালু বাই নাম্বার, ভ্যালু 10 আর আছে দুইটা, সো 10/2 মানে 5, দ্যাটস ইট, ঠিক আছে। এবার চলো আমরা আরেকটু আগাই। আচ্ছা এটা আমাদের শেষ, নেক্সট পেজে যাই। খেয়াল করো অনেক সার্কিট আছে, সব বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। একটু আগে তোমাদেরকে একটা হুইটস্টোন ব্রিজ দেখাইলাম, এটা দেখতে আরো অনেক রকম হয়। আমি তোমাকে 4 রকম দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা শিখে নিও, ঠিক আছে। আরো 4 রকম আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেম আগের সার্কিটটাই, সেই হুইটস্টোন ব্রিজটাই। অ্যাকচুয়ালি কিছুই না, খেয়াল করো এই যে দুইটা আর এই যে মাঝখানে 5'টা, খেয়াল করছো, সেম জিনিস। আবার দেখো এটাও সেম, এই যে দুইটা পি কিউ আর এস, আর এই যে মাঝখানেটা জাস্ট আমি এইদিকে অ্যাড করছি। এখানে ওই যে পি কিউ আর এস আর এই যে মাঝখানেটা জাস্ট এখানে অ্যাড করেছি। আর এটা তো সেম, এই দেখো পি কিউ আর এস আর এই যে মাঝখানে 5', সো এগুলো সবগুলোই হচ্ছে হুইটস্টোন ব্রিজ, দ্যাটস ইট। এবার কিছু সার্কিট, মজার সার্কিট, এগুলো একটু সলভ করে দিব। খেয়াল করো এটা তোমাদের বাচ্চাকালের সেই সার্কিটটা। তোমার 3টা রোধ আছে, একটা রোধ, আর উপর দিয়ে একটা ফাঁকা তার আছে, নিচ দিয়ে একটা ফাঁকা তার আছে, 2টা শর্ট সার্কিট লাগানো আছে। তাহলে এগুলো অ্যাকচুয়ালি রোধ কত, তুল্য রোধ কত। মজার ব্যাপার, এটা আমরা পয়েন্ট মেথড দিয়ে করতে পারি। দেখো এখানে যদি এটা এ পয়েন্ট হয় তাহলে রোধ আসার আগ পর্যন্ত পয়েন্ট কি থাকবে বলো, সেম থাকবে। খেয়াল করো এই যে রোধ আসছে পর্যন্ত এটা এ পয়েন্টে থাকবে, এখানে কোনো রোধ নাই, মানে এগুলো সব এ পয়েন্ট থাকবে। এতটুকু পর্যন্ত থাকবে কি বলো, এ পয়েন্ট। এবার দেখো এদিক থেকে যদি একটা পয়েন্ট বি ধরি, এতটুকু বি, রোধ চলে আসছে মানে এটা এ হবে, পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে রোধ নাই, সো এগুলো বি, এগুলো বি, সো এইটুকু হবে বি। অর্থাৎ পুরাটা সার্কিটে পয়েন্ট আছে দুইটা, একটা এ একটা বি, এদিকে একটা এ পয়েন্ট, এদিকে একটা বি পয়েন্ট। মাঝখানে এগুলো কিভাবে আসছে দেখতেই পাচ্ছ সমান্তরালে।
কারণ আমরা জানি যে পয়েন্ট যদি দুইটা থাকে তাহলে মাঝখানে যে রোধগুলো থাকে সেগুলো সমান্তরালে থাকে। সো অ্যান্সার হবে 5/3 ওহম। দ্যাটস ইট। এটা খেয়াল করো, এই যে সেকেন্ড সার্কিটটা এটা আমরা পয়েন্ট মেথডে করতে পারি। দেখো মাঝখানে প্রত্যেকটা রোধের পয়েন্ট একই। দেখো এখানটা এ পয়েন্ট ধরলে এগুলো সব অ্যাকচুয়ালি এ পয়েন্ট হয়। আর যদি আরেকটা সাইডে এটা আমরা বি ধরি, দেখো এগুলো কোনো রোধ নাই, সেগুলো সব অ্যাকচুয়ালি কি হচ্ছে, এগুলো সব হচ্ছে আমাদের বি, কারণ এগুলোর মাঝখানে কোনো প্রকারের রোধ আসে নাই। সো আমরা বুঝতে পারলাম এখানে যে চারটা রোধ আছে সবগুলো অ্যাকচুয়ালি সমান্তরালে বা প্যারালালে আছে। সো অ্যান্সার হবে 4/5। যেহেতু তুমি বুঝতেই পারতেছো অ্যাকচুয়ালি কেন এটা 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা রোধ আছে। সো 4/5 ওহম। শেষ। এবারটা খেয়াল করো 3 নাম্বার সার্কিটটা কিরকম বলেছি। দেখো আমি এবার রোধগুলো অ্যাড করেছি সবই ঠিক আছে, কিন্তু নিচ দিয়ে একটা শর্ট সার্কিট লাগাইছি, এখান থেকে একটা শর্ট সার্কিট লাগাইছি। সো আমার কারেন্টটা যখন যাবে, কারেন্ট এইভাবে এসে এইভাবে করে এখান দিয়ে যে উপর দিয়ে এদিক দিয়ে চলে যাবে। কারেন্ট উপরেও এখানেও যাবে না, এখানেও যাবে না, কারণ নিচে দুই জায়গায় ফাঁকা তার লাগানো ছিল। সো এই রোধও পাবে না, এই রোধও পাবে না, তাহলে অ্যান্সারটা হবে অনলি 5 ওহম। দ্যাটস ইট। এবার চলো এই সার্কিটটা আমরা দেখি একটু। ওকে, এই সার্কিটের ক্ষেত্রে খেয়াল করো, এটাকে বলা হয় সংযোগবিহীন তার, অর্থাৎ এই তারের সাথে এই নিচের তারের কোনো কানেকশন নেই। এখানেও দুইটা আছে, এখানে একটা সংযোগবিহীন তার আছে এবং এখানে একটা সংযোগবিহীন তার আছে। সো এই ধরনের সার্কিট কিভাবে সলভ করবো, সেই পয়েন্ট মেথড দিয়ে। খেয়াল করো এ পয়েন্ট এটা, অর্থাৎ রোধ আসার আগ পর্যন্ত এতটুকু এ, এখানেও এ, এদিক দিয়ে যাচ্ছি এটাও এ, এটাও এ। শেষ। এবার বিটা চলো দেখি, এখান থেকে শুরু করলাম, এইটুকু বি, এতটুকু বি, এখান দিয়ে আসতেছি এতটুকু বি এবং এতটুকু বি, অর্থাৎ রোধ আসার আগ পর্যন্ত এ পয়েন্টটাও সব জায়গায় সেম থাকছে এবং বি পয়েন্টটাও সেম থাকছে। সো দেখতেই পাচ্ছি পুরা সার্কিটে পয়েন্ট আছে দুইটা, মানে অ্যাকচুয়ালি 4টা রোধ আছে সমান্তরালে। সো অ্যান্সার হবে 4/4, দ্যাট মিনস 1 ওহম। এবার এই সার্কিটটা দেখে অনেকে আমরা ভয় পাই, এটা আমি ভাইয়া করে দিয়েছি, একটু খেয়াল করে ভালো করে এমনি বুঝে যাবে। এটা কি একটা ঘনকাকার বস্তু যার প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ লাগানো আছে, প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর, ঠিক আছে, এবং দুইটা সংযোগবিহীন তার আছে। দ্যাটস ইট। এ পয়েন্ট এই সাইডে এবং বি পয়েন্ট এই সাইডে। বলছে এ ও বি এই দুই পয়েন্টের মধ্যে তুল্য রোধ কত, এটা আমাদেরকে বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব, চলো আগে আমরা ভোল্টেজটা বের করি। আর তোমরা তো জানোই ওহমের সূত্র থেকে যে ভি ইকুয়ালস টু আইআর, দ্যাট মিনস আর ইকুয়ালস টু ভি/আই। সো আমরা যদি ভোল্টেজ বের করতে পারি, সো কারেন্টে ভাগ দিলে আমাদের কাজ হয়ে যাবে। সো চলো আমরা চেষ্টা করি করার। সিম্পলি ভাই চিন্তা করো তো, এখান দিয়ে যদি কারেন্ট আই ঢুকে, তাহলে কারেন্ট এখানে রোধ আর আছে, এখানেও রোধ আর আছে, এখানেও রোধ আছে, তাহলে কারেন্ট যেহেতু 3 জায়গায় রোধ সেম, কারেন্টও 3 ভাগ হয়ে যাবে। এখানে যাবে I/3, এখানে যাবে I/3 এবং এদিকে যাবে R/3। এখানে I/3 কারেন্ট, এখানে I/3 কারেন্ট এবং এখানে I/3 কারেন্ট। এবার কারেন্টটা যখন আসবে, এখানে কিন্তু I/3 কারেন্ট ঢুকতেছে, ঢুকার পরে দেখো এখানেও আর, এখানেও আর, অর্থাৎ কারেন্ট আরও 2 ভাগ হবে। এখানে যাবে I/6, এদিকে যাবে I/6। এবার খেয়াল করো I/6 কারেন্ট আসতেছে আসতেছে আসতেছে, এখানেও কিন্তু I/6 কারেন্ট যাচ্ছে। আবার দেখো এই যে I/3 কারেন্টটা যখন এখানে আসছিল, আসার পরে এখানে সেও কিন্তু এই 2 ভাগ হয়েছে, 1 ভাগ উপরে I/6 এবং 1 ভাগ এই দিকে I/6, অর্থাৎ এখানেও I/6, এদিক দিয়েও I/6, অর্থাৎ দুইটা I/6 যদি এসে আবার এই পয়েন্টটাতে যুক্ত হয়, এখানে সেটা আবার হয়ে যাবে I/3 এবং এখান দিয়ে I/3 আসবে, এখান দিয়ে I/3 আসবে, এখান দিয়ে I/3 আসবে, অর্থাৎ ওভারঅল এই পয়েন্টে আবার কারেন্ট বের হবে I। বুঝতে পারছো আমরা এ আর বি পয়েন্টের ভিতরে কারেন্ট ফ্লোটা কিভাবে বের করলাম, I/3, দেন 2 ভাগ হওয়ার জন্য I/6, আবার এই 2 ভাগ যোগ হওয়ার জন্য I/3। অর্থাৎ আমরা যদি ভোল্টেজটা নিতে চাই তাহলে কি হবে বলো, ভি সমান আমরা জানি আইআর, মানে কারেন্টের সাথে আমরা জাস্ট রোডটা গুণ করে করে যাব। তাহলে দেখো এই দিক দিয়ে যদি আমরা আসি, তাহলে I/3 সাথে জাস্ট গুণ হচ্ছে আর, সো R/3I বলতে পারি আমরা। আবার এখান দিয়ে আসার সময় I/6 পাচ্ছি, কিন্তু রোধ আছে আর, সো হবে R/6I তোমরা বলতে পারো। আর এখান দিয়ে আসার সময়ে I/3 পাচ্ছি, কিন্তু রোধ পাচ্ছি আর, তাহলে কি হবে বলো, R/3I। এটা জাস্ট যোগ করলে হয় হচ্ছে আমাদের 5R/6I ভোল্ট, এত ভোল্ট। তাহলে বলো রোধ কি হবে, আর সমান তোমরা জানো V/I, ভি হচ্ছে 5R/6I, আর আই তো নিচে আছে, সো I কাটা, তাহলে রোধ আর বের হবে 5/6R। দ্যাটস ইট। এভাবে আমরা এই সার্কিটটা সলভ করতে পারি। নেক্সট আমরা দেখব ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশনের একটা শর্টকাট। এটা আমি একটা মজার টেকনিক বানাইছি, তোমরা দেখে না মজা পাবা। সেটা কি, এটা কখন করা লাগে, যদি আমাদের সার্কিটটা একটু আগে যে সার্কিটগুলো দেখাইছিলাম আমরা এখানে হুইটস্টোন ব্রিজের সার্কিট, সেখানে যদি মাঝখানে রোডটা তোমার হচ্ছে
যাই থাকো না কেন, যদি পি বাই কিউ আর আর বাই এস এর অনুপাত যদি না মিলে, তখন অ্যাকচুয়ালি আমাদেরকে হুইটস্টোন ব্রিজের দিকে দৌড় দিতে হয়। সরি, হুইটস্টোন ব্রিজ না, ডেল্টা ওয়াই বা ওয়াই ডেল্টার দিকে দৌড় দিতে হয়। আমরা চলো ডেল্টা ওয়াই দিকে যাই। ডেল্টা ওয়াই কি, মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ আকৃতির একটা সার্কিট, মাঝখানের পোর্শনটা মনে করো নাই, জাস্ট ত্রিভুজের মতো অংশটা আছে। তাহলে এই ত্রিভুজটাকে আমরা একটা ডেল্টা বলতে পারি, এটাকে আমরা ওয়াই বানাবো। সো আমরা প্রত্যেকটা মাঝখান দিয়ে একটা করে তার বের করে রোধ লাগাই দিছি, অর্থাৎ আর এ রোধ, আর বি রোধ এবং আর সি রোধ লাগাইছি। এবং খেয়াল করে দেখো, এটা অ্যাকচুয়ালি একটা ওয়াই হয়েছে না মাঝখানে, সো এটার নাম হচ্ছে ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন। এবং এই কাজটা করলে এই যে বাইরে যে ডেল্টা বা ত্রিভুজের যে রোধগুলো ছিল, মানে R1, R2 এবং R3, এগুলোর অস্তিত্ব ভ্যানিশ হয়ে যায়, এগুলো উধাও হয়ে যায়, খালি মাঝখানের এইটুক কাঠামোটা পড়ে থাকবে। এবার আর এ, আর বি আর আর সি মান বের করাটা তোমাদের শিখাই দিই। কোনো সূত্র মুখস্থ করতে হবে না ভাই, এই টেকনিকটা মনে রাখো। আর এ ইকুয়ালস টু কি, যাদের ভিতর দিয়ে বের হবে তাদের গুণ করবা আর সবাইকে যোগ করবা নিচে। অর্থাৎ উপরে কি করবা, যাদের মাঝখান দিয়ে বের হবে তাদেরকে গুণ করে দিবা, আর নিচে কি করবা, যারা যারা ছিল সবাইকে যোগ করবা। দ্যাটস ইট। চলো দেখি আর এ, দেখো তো আর এ কার কার মাঝখান দিয়ে বের হয়েছে, R1 আর R3। সো উপরে কি গুণ হবে, R1 ইন্টু R3, শেষ। আর টোটাল তিনটা যোগ, R1 R3 আর R2 কে যোগ করে দেবো নিচে, শেষ। আর বি দেখো কার কার মাঝখান দিয়ে বের হয়েছে, R1 আর R2, অর্থাৎ কি হবে, R1 R2 ডিভাইডেড বাই তিনটা যোগফল R1 প্লাস R2 প্লাস R3, শেষ। আর একটা দেখো RC, RC কার মাঝখান দিয়ে বের হয়েছে, R2 আর R3, সো কি হবে, R2 R3 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। সো এইভাবে তোমরা এই কাজটা করতে পারবা। দেখছো কত সহজ। এবার চলো আমরা একটা ম্যাথ সলভ করি। দেখো ওই আগের ম্যাথটাই ছিল, খালি এই যে অনুপাত আমি উল্টাপাল্টা করে দিছি। সো তুমি এটা হুইটস্টোন ব্রিজ দিয়ে করতে পারবে না, অর্থাৎ মাঝখান দিয়ে কারেন্ট কিন্তু এবার যাবে। তাহলে আমাদের যে টার্গেট, আমরা দুইটা ডেল্টা আছে, এখানে একটা ডেল্টা, এ একটা ডেল্টা, এ একটা ডেল্টা, যে কোনো একটাকে ওয়াই বানাবো। সো আমি এটাই করেছি, দেখো এই ডেল্টাটাকে ওয়াই বানাইছি, মাঝখানে এগুলো নিয়ে আসছি, R1 R2 R3 হয়েছে, এবং এইগুলো রোধগুলো বাদ হয়ে গেছে। ভাই আগে বলছিলাম এগুলো বাদ হয়ে যাবে, এগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে দেখো এই সার্কিটটা পাওয়া যায় না, এই যে R1, এই যে R3, এই যে R2, এই যে 6 আর 5। বুঝতে পারছো কিভাবে অ্যাকচুয়ালি আমরা এটা করতে পারি, এই লজিকটা খাটে অ্যাকচুয়ালি করা যায় এটা। ঠিক আছে ভাইয়া, এটা অ্যাকচুয়ালি 5 হবে, আমি ক্যালকুলেশন করার সময় 5 ধরে করে ফেলেছি, এখন এটা ঠিক করাটা টাফ, সো আমরা 5 দিয়েই করি, সমস্যা নাই, একটা করলেই হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার একটু দেখে নাও তোমরা। শুরু করি আমরা। ওকে, তাহলে দেখো তো আমরা তোমাদের একটু দেখাই, এখানে ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন আমরা সূত্র কিভাবে ইউজ করেছি। R1 কি হবে বলো তো, এই দুইটার ভিতর থেকে বের হয়েছে, অর্থাৎ 5 আর 6 এর গুণফল, দ্যাটস ইট, ডিভাইডেড বাই 5 প্লাস 6 প্লাস 6। এটা করলে দেখবো 1.5625 আসে। তোমরা ক্যালকুলেটর করে দেখো, একদম সহজ। এরপরে আমরা R2 বের করবো, তাহলে R2 কি হবে বলো, এই 5 আর এই 6 এর গুণফল ডিভাইডেড বাই 5 প্লাস 6 প্লাস 5। আর R3 কি হবে বলো, 6 আর 5 এর গুণফল ডিভাইডেড বাই 6 প্লাস 5 প্লাস 5। সো এই মানটা দেখবা 1.875 এবং এখানে 1.875 আসে। এই দুইটা অ্যাকচুয়ালি সিরিজ, সো 6.875 হয়। এটাও সিরিজ, সো এটাও 6.875 হবে। এই দুইটা প্যারালাল, এর সাথে সিরিজ, ওভারঅল করলে দেখবা সেই 5 ওহম ফিরে আসে, অর্থাৎ আমাদের এই আগেরগুলোর মতোই অ্যান্সার চলে আসতেছে। দ্যাটস ইট। চলো এবার আমরা আরো সামনের দিকে মুভ করি, দেখি ভাইয়া এরপরে কোন দিকে আসছি। ওকে, এবার আমরা দেখব হচ্ছে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিটারমিনেশন শর্ট টেকনিকে। সেটা কি, খেয়াল করো, মনে করো একটা ব্যাটারির সাথে, যে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি, তোমার হচ্ছে একটা ব্যাটারির সাথে কি করছে, R1 রোধ R2 রোধ লাগাই দিছে, এর সাথে মনে করে ডট ডট দিয়ে বুঝেছে আরো অসংখ্য রোধ আছে, R3 R4 R5 Rn পর্যন্ত অসংখ্য রোধ থাকতে পারে। তাহলে প্রত্যেকটা V1 V2 V3 এভাবে আমরা ভোল্টেজও পাবো। ওকে, আরেকটা দেখছি কারেন্টের ডিভিশন, মানে কারেন্টের ডিভাইড যে ব্যাপারটা সেটা দেখাইছি। খেয়াল করো, এই যে ভোল্টেজ এখানে মনে করো তোমার হচ্ছে ভি আছে, ঠিক আছে, কারেন্ট মনে করো এখান দিয়ে আই গেছে, দ্যাটস ইট। তাহলে এখন নর্মালি যদি আমরা এটা করি, এখানে দেখো তোমার হচ্ছে কারেন্টগুলো কিভাবে লাগাইছে বলো, সিরিজে লাগানো আছে, দেখতেই পাচ্ছ, মানে এখানে সিরিজে লাগানো আছে R1 R2। সো এর ভিতরে কারেন্ট I1 যাবে, এখান থেকে I2 যাবে, এরকম I3 I4 আরো অনেকগুলো হতে পারে, আমি ডট ডট দিয়ে রাখছি। তাহলে যে কোনো একটা স্পেসিফিক রোধের ভিতর দিয়ে ভোল্টেজ বের করার সূত্র কি, সূত্রটা হচ্ছে V1 ইকুয়ালস টু, যেটা থেকে বের করব সেই রোধটা উপরে লিখবো আর নিচে সব যোগ করব, গুণ করে দেবো টোটাল ভোল্টেজ দিয়ে, অর্থাৎ V1 ইকুয়ালস টু R1 ডিভাইড বাই R1 প্লাস R2 ডট 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 V। যদি V2 বলতো তাহলে এখানে R2 দিতাম, V3 বললে R3 দিতে, বাদে সব সেম। আর I1 বের করতে গেলে সবই সেম, খালি ইনভার্স করে করবা কাজটা, অর্থাৎ I1 বললে এখানে লিখবা R1 ইনভার্স ডিভাইডেড বাই R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস ডট 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 ইনটু I। যদি বলে I2 তাহলে এখানে লিখবা R2 ইনভার্স ডিভাইড বাই R2 ইনভার্স প্লাস R1 ইনভার্স প্লাস ডট ডট ডট
I3, তাহলে এখানে হবে জাস্ট কি R3 ইনভার্স, নিচে সেম, আবার এদিকেও কারেন্ট টোটাল I গুণ। সো ওভারঅল এটাই আমাদের কাজ। একটা আমি করে দিয়েছি, 5 ওহম রোধ আছে, 15 ওহম রোধ আছে এবং 10 ভোল্টের ব্যাটারিতে লাগানো আছে এবং এই দুইটা সিরিজে লাগানো আছে। তাহলে বলছে এই V1 মানে 5 ওহম রোধের ভিতর দিয়ে কতটুকু ভোল্টেজ আমরা পাচ্ছি। তাহলে V1 ইকুয়ালস হবে কি 5 কে নিয়ে আসবা, নিচে হবে দুইটার যোগফল অর্থাৎ প্লাস প্লাস 15 ইনটু হবে টোটাল ভোল্টেজ 10। সো অ্যান্সার হবে 2.5 ভোল্ট। দ্যাটস ইট। লাস্ট ওয়ান আই গেস, না আরেকটু আছে। ওকে, শান্ট গ্যালভানোমিটার। ঠিক আছে, তাহলে এটা সূত্র কি আমরা জানি, S ইকুয়ালস টু G বাই N-1, যেখানে N হচ্ছে যত গুণ হবে তার উল্টা। এটা কি আমি তোমাকে একটা ম্যাথ দেখালে বুঝে যাবা, খালি মাথায় রাখো N এর মানটা অ্যাকচুয়ালি ইনভার্স মান। ঠিক আছে, এটা মানটা যা হবে তার উল্টা মানটা অ্যাকচুয়ালি, এটা মনে রাখো। ম্যাথটা দেখো, 20 ওহম রোধের গ্যালভানোমিটারের সাথে কত রোধের শান্ট দিলে মোট প্রবাহের 10% অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। ওকে, সূত্র হচ্ছে S সমান G বাই N-1, অর্থাৎ আমরা শান্টের রোধ বের করতেছি। G হচ্ছে 20। এবার খেয়াল করো 10% মানে কি 1/10, অর্থাৎ কত গুণ, 1/10 গুণ। তাহলে N এর মানটা কি হবে, যত গুণ তার উল্টা, মানে 1/10 এর ইনভার্স অর্থাৎ 10। লজিকটা বুঝতে পারছো? সো N এর মান তোমরা 10 বসাই দিবা। সো 20/9 দ্যাট মিনস 2.22 ওহম। এভাবে খুব সহজে বের করা যায়। এবার আমি একটা টেকনিক দেখবো, সেটা হচ্ছে কারেন্ট বিল বা মাসিক যে বিলটা আসে, বিদ্যুৎ বিল আসে, এটা বের করবো। সেটা সূত্রটা কি, মাসিক যে বিল সেটা বড় হাতের B ইকুয়ালস টু পাওয়ার ইন্টু টাইম ডিভাইডেড বাই 1000 ইন্টু ছোট b ইন্টু ডে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, যেখানে টাইমটা আওয়ারে কাউন্ট করবো আমরা, কারণ এটা ইউনিটে বা কিলোওয়াট আওয়ার এককে হয়। সো টাইমটা আমরা আওয়ারে কাউন্ট করব। ঠিক আছে, তো সূত্র আরেকবার বলি, B সমান P ইন্টু T বাই 1000 ইন্টু B ইন্টু ডে, যেখানে B হচ্ছে কি বলতো প্রতি ইউনিট বিদ্যুতের দাম, আর ডে হচ্ছে যে মাসটা বলে দেবে সেই মাস কত দিনে হয় সেটা। চলো ম্যাথ দেখি। রহিম প্রতিদিন গড়ে 3 ঘন্টা 40 ওয়াটের 2টা বাল্ব ও 60 ওয়াটের একটা ফ্যান ব্যবহার করে। ওকে, প্রতি ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা হলে জানুয়ারি মাসে তার কারেন্ট বিল কত? তাহলে বি কস্ট কি হবে, পি ইন্টু টি, পি মানে পাওয়ার, তাহলে বাল্ব আছে কয়টা, 2টা, তাহলে 2টা বাল্বের পাওয়ার কত হবে, 40 ইন্টু 2, সো 40 ইন্টু 2 লিখবো, প্লাস আরেকটা ফ্যান আছে যেটা হচ্ছে 60 ওয়াট, সো প্লাস 60, অর্থাৎ টোটাল পাওয়ারটা তুমি এখানে লিখে দেবা ইন্টু টাইম। দেখতে হবে টাইম কত, গড়ে চালাইছে 3 ঘন্টা, সো গড় টাইমটা এখানে চলে আসলো 3। ওকে, আর 1000 সূত্রের 1000, প্রতি ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা, 10 টাকা বসে গেল। আর জানুয়ারি মাস তোমরা জানো 31 দিনে হয়, সো ওভারঅল আমাদের চলে আসলো 130.2 টাকা। এভাবে খুব সহজে তোমরা শর্ট টেকনিক ইউজ করে কাজটা করতে পারবা। খালি মাথায় রাখবা এই যে গড়ে যে 3 ঘন্টা, এটা কিন্তু একসাথে বলে দেওয়া লাগতো। অর্থাৎ কোশ্চেনে যদি বলে যে বাল্ব চালাইছে 2 ঘন্টা, ফ্যান চালাইছে 4 ঘন্টা, তারপরে টিভি চালাইছে 2 ঘন্টা, দেন ওভারঅল যোগ করে কিন্তু টাইম তুমি এভাবে বসাতে পারবে না, তখন তোমাকে বড় করে করতে হবে। আর যদি বলে দেয় গড়ে সবগুলো চালাইছে 7 ঘন্টা, তখন তোমরা টাইমটা 7 বসাইতে পারবা। সো এই ধরনের টেকনিকের জন্য, এই ধরনের কোশ্চেনের জন্য এই টেকনিকটা অ্যাকচুয়ালি তোমরা ফলো করবা। দ্যাটস ইট। চলো দেখি এরপরে আমরা ভাইয়া কোথায় গেছি। ভাইয়া নেক্সট চ্যাপ্টার হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। এই চ্যাপ্টারটা পুরাটাই আমি তোমাকে একটা বেসিক পড়াবো, কারণ না হলে তুমি বুঝবা না। এখানে অনেকেই আছো যারা ভাইয়া ফ্লেমিং এর ডানস্ত বামস্ত দুইটা পাশাপাশি সমান্তরাল তারের ব্যাপার স্যাপার, কখন অ্যাট্রাকশন করে কখন রিপালশন করে, বা হল ভোল্টেজের ব্যাপারে একটু ঝামেলা তোমাদের আছে। ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে প্রথম থেকে দেখো। চলো শুরু করি। ফার্স্টের টেকনিক আমাদের ডট আর একটা ক্রস, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক আমরা ফার্স্টে নিয়ে আসছি। একটা হচ্ছে ডট, একটা হচ্ছে ক্রস। ডট বলতে বোঝায় বাইরের দিকে এবং ক্রস বলতে বোঝায় ভেতরের দিকে। তুমি তোমার মাথাটা দেখো, দেখো তোমার বডির বাইরের দিকে আছে। এতে কলমের নিপটা দেখো কোন দিকে আছে, কলমের বাইরের দিকে, অর্থাৎ ডট অ্যাকচুয়ালি বাইরের দিকে থাকে। আর একটু দেখাই, দাঁড়াও, এই যে বোতল, বোতলের দেখো যে যে মুখা, এটা বোতলের কোন দিকে আছে, বাইরের দিকে আছে। সো আমরা বুঝলাম অ্যাকচুয়ালি ডট থাকে বাইরের দিকে। শেষ, সেভাবে তোমরা মনে রাখতে পারবা। সেকেন্ড টেকনিক আমাদের ফ্লেমিং এর ডানহস্ত নীতি আর বামহস্ত নীতি। ওকে, সো বামহস্ত নীতি আমাদেরকে শিখাই ফেলি 1 সেকেন্ডের ভিতরে। সেটা কি, আমরা FBI দিয়ে মনে রাখবো। FBI কি ভাই, আমেরিকান যে পুলিশ, গোয়েন্দা পুলিশ, সেটা কি বলে, FBI। তো আমার সাথে তোমরা একটা কাজ করো, সবাই বাম হাতটা, এটা কিন্তু বাম হাত, ডান হাত না, বাম হাতটা এরকম মুষ্টি করো। ওকে, আমার সাথে সাথে বলবা F, বুড়ো আঙ্গুল বের করো, B, সামনের আঙ্গুল বের করো, I, এই তো হয়ে গেল। অর্থাৎ এটা এই দিকটাকে ফোর্স ডিনোট করে, এদিকে চুম্বক ক্ষেত্র ডিনোট করে এবং এদিকে কারেন্ট ডিনোট করে। আবার F, B, I,
এফ বি আই প্রত্যেকটা পরস্পরের সাথে দেখো কত কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। সো এইভাবে তোমরা অ্যাকচুয়ালি এটা বের করতে পারবে। সো আমি এটা দেখাইছি এফ বি আর আই প্রত্যেকটা 90 ডিগ্রি কোণে আছে। এবার আমরা দেখবো রাইট হ্যান্ড রুল, মানে কি ফ্লেমিং এর ডান হস্ত নীতি। এটা দেখতে অ্যাকচুয়ালি আমাদের কিছু ম্যাথও সলভ করা লাগবে। সো চলো আমরা আগে ম্যাথের দিকে যাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি আমি একটু ঘুরাই দিলাম, আমার হাত তো আর বাঁকা করে আমি দেখাতে পারবো না, দ্যাটস ওয়াই করা। খেয়াল করো, একটা কারেন্ট এর তারের ভিতর দিয়ে দেখো কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। এইখানেও একটা গোলাকার তার আছে, এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। পি হচ্ছে কেন্দ্রে হচ্ছে অবস্থিত একটা বিন্দু, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই তারটা থেকে 2 মিটার দূরে আছে, এবং এই গোলাকার যে তার সেটা ব্যাসার্ধ 2 মিটার, বুঝতেই পারতেছো। চাইছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত। তোমরা জানো পরম মান দেখলে মানটাকে বোঝায়, তাই না? সো খেয়াল করতে হবে এখানে এই যে অসীম যে তার যে পরিবাহী আছে, অর্থাৎ বায়ার-সাভার্স ল এর যে অসীম পরিবাহী তারের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র সেটা তো আছেই, সেই সাথে চৌম্বক ক্ষেত্রের যে কেন্দ্র থাকে, অর্থাৎ কি একটা চৌম্বক, একটা যদি বৃত্তাকার পরিবাহীর যে কেন্দ্রে থাকে চৌম্বক ক্ষেত্রের মান, সেটাও আছে। সো দুইটা হবে, একটা হবে B1 এবং একটা হয়েছে B2। একটু ভালো করে আমার হাতটা দেখবা, নাহলে এটা বুঝতে পারবে না। খেয়াল করো, আমাদের ফ্লেমিং এর ডান হস্ত মানে এটা কিন্তু আমার ডান হাত, ঠিক আছে? এখন ডান হাতে আমরা নিয়ে দেখো, ডান হাতে যদি আমরা এই দিক বরাবর কারেন্ট ধরি, তাহলে এইদিকে যদি আমরা কারেন্ট ধরি তাহলে এদিক হয় চৌম্বক, আবার যে এদিকে যদি আমরা কারেন্ট ধরি দেন এদিক হয় চৌম্বক, এটা নিয়ম। সো আমি এই যে এই দিক বরাবর দেখো কারেন্ট বসাইলাম, এই যে তারটার ক্ষেত্রে করতেছি এই দিক বরাবর কারেন্ট, তাহলে চৌম্বক কোন দিকে হবে দেখো, দেখো দেখো দেখো, এই যে এদিকে কারেন্ট বরাবর বসাইছি, তাহলে চৌম্বক হচ্ছে কোন দিকে? তোমাদের দিকে, মানে উপরের দিকে। উপরের দিক মানে কি? বাইরের দিক। এদিকটা ভিতরের দিক, তাহলে উপরের দিক কি হবে? বাইরের দিক। অর্থাৎ এই তারটার জন্য চৌম্বক হচ্ছে বাইরের দিকে। সো B1 এর দিক হচ্ছে ডট। এবং সূত্র তো তোমরা জানোই, অসীম তারের ক্ষেত্রে মিউ নট আই বাই 2 পাই এ। সো মিউ নট আই বাই 2 পাই, আর এর মান হচ্ছে যে 2 দেখাই যাচ্ছে, সো 2। ওকে, এবার এটা দেখি। দেখো এবার আমরা এভাবে কারেন্ট বসাইছি, কারেন্ট ডিরেকশন এরকম, দ্যাট মিনস কি অ্যান্টি ক্লকওয়াইজ। সো অ্যান্টি ক্লকওয়াইজ আমরা কারেন্ট বসাইলাম এইভাবে, অর্থাৎ আই এদিকে। তাহলে দেখো বি কোন দিকে? বি হচ্ছে তোমাদের দিকে, মানে উপরের দিকে, মানে বি হচ্ছে বাইরের দিকে। দ্যাটস ইট। সো B2 হবে ডট, এবং সূত্র মিউ নট আই বাই 2 আর ইন্টু এন। এন হচ্ছে পাক সংখ্যা, এখানে পাক সংখ্যা একটাই দেওয়া, সো এন 1, এবং দেখতে পাচ্ছ ব্যাসার্ধ আর 2 মিটার, সো এটা 2 হবে। যেহেতু দুইটাই ডট, সো দুইটা হবে প্লাস। আর যদি একটা ক্রস হতো দেন বিয়োগ হতো, ডট থেকে ক্রস অথবা ক্রস থেকে ডট বিয়োগ হতো, অর্থাৎ বড় থেকে ছোটটা বিয়োগ হতো। যেহেতু এখানে দুইটাই ডট আসছে, মানে দুইটাই প্লাস হবে। ওকে, এবার একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা তোমরা অনেকেই বুঝো না এবং তোমাদের বইগুলোতেও ডিটেইলসে নাই। সো এটা ভাইয়া আমি খুব ভালো করে দেখাই দেবো। সেটা হচ্ছে সমান্তরাল দুইটা পাশাপাশি অবস্থিত তারের ভিতরে যদি কারেন্ট যায়, তখন তার দুইটা কখন আকর্ষণ করে এবং কখন বিকর্ষণ করে। তোমাদের বইয়ে বলছে যদি দুইটা কারেন্ট যদি তার ভিতরে একই দিকে যায় তাহলে করে আকর্ষণ, আর যদি একটা কারেন্ট যেদিকে গেছে আরেকটা কারেন্ট বিপরীত দিকে অর্থাৎ অন্য সাইডে যায় তখন করে বিকর্ষণ। এই জিনিসটা আমি তোমাদেরকে এখন পুরোপুরি ফ্লেমিং এর ডান হস্ত নীতিতে প্রুফ করে দেখাবো। তোমাদের বইয়ে এটা নাই, খালি মুখে বলে দিছে, বাট এটা বলে দিছে তোমরা অনেকে বুঝো নাই। সো আমরা দুইটাই দেখবো। চলো শুরু করি। ফার্স্টে ফ্লেমিং এর ডান হস্ত, মানে এটা আমার ডান হাত দেখাই নিলাম তোমাদেরকে, এটা অ্যাকচুয়ালি ডান হাত, এটা হচ্ছে বাম হাত। ওকে, ডান হাতটা নিলাম, ভালো করে দেখো। ডান হাতটা নিয়ে আমি যে কাজ করবো তোমরা জাস্ট দেখবা, তাহলেই পারবা ভাই, আর কিচ্ছু করা দরকার নেই। জাস্ট সিম্পলি দেখো ভাইয়া কি করে। ওকে, ডান হাতটা নিয়ে আমি দেখো কারেন্ট যেটা উপরের দিকে আছে, এই উপরের দিক বরাবর আমি ভালো করে দেখো। ফার্স্টে এটা থেকে করি, হ্যাঁ, তারপরে এটাতে চাই। দেখো কারেন্ট এদিকে আছে, এদিক বরাবর আমি বসাই দিছি আমার আঙ্গুলটা, বুড়ো আঙ্গুল। তাহলে তোমরা আমাকে বলো, যদি কারেন্ট এদিকে যায় চুম্বক কোন দিকে যাচ্ছে? দেখো, ওই দেখো কারেন্ট এদিকে, মানে চুম্বক ভিতরের দিকে। ওই যে এই আঙ্গুলগুলো কোন দিকে আছে? ভিতরের দিকে। অর্থাৎ এই তারের জন্য যদি যে চুম্বক আমরা এখানে যে চুম্বক ক্ষেত্র পাবো সেটা হবে ক্রস, অর্থাৎ ভিতরের দিকে। ভালো করে দেখো, কারেন্ট এইদিকে, এই যে আমার হাতটা কোন দিকে? ভেতরের দিকে। কারেন্ট এইদিকে, হাত হচ্ছে ভিতরের দিকে, মানে কি এই তারের জন্য আমরা চুম্বক ক্ষেত্র পাবো এইদিকে ক্রস, মানে ভিতরের দিকে। ঠিক আছে, এবার চলো আমরা এই তারের জন্য এখানে দেখি চুম্বক ক্ষেত্র কেমন পাই। খেয়াল করো, এবার যদি আমি এখান থেকে এরকম কারেন্ট উপরের দিকে দিই, তাহলে দেখো এই তারে কারেন্ট এভাবে গেলে, এই তারে, এই দেখো কারেন্ট এদিকে গেলে এই তারে কিন্তু অ্যাকচুয়ালি এই যে চুম্বক ক্ষেত্রটা দেখো তোমাদের দিকে উপরের দিকে চলে আসতেছে, কারেন্ট উপরে, বাট চুম্বক ক্ষেত্র এই তারের ক্ষেত্রে কোন দিকে আসতেছে? তোমাদের দিকে, মানে উপরের দিকে, মানে এখানে পাবো আমরা ডট। আবার খেয়াল করো, এটার জন্য আমরা এই তারে কিন্তু কারেন্টটা এই দেখো চুম্বক ঢুকতেছিল, আর এই তারের জন্য এই তারে চুম্বক বের হচ্ছে। সো এটা হবে ডট, এটা হবে ক্রস। দ্যাটস ইট। এবার আমি তোমাদেরকে শিখাবো এই ফোর্সের ডিরেকশন কিভাবে বের করে। এটা আমরা ফ্লেমিং এর ডান হাত, এই আমার সেই ডান হাত দিয়েই করবো, ডান হস্ত নীতি দিয়ে। চলো শুরু করি, ভালো করে দেখো। ওকে, তো আমরা এদিকেও কারেন্ট নিলে এদিক হয় চুম্বক, তোমরা জানোই, তাই না? এটা তো নিয়মটা তোমরা জানোই। এখন দেখো একটু সিস্টেমটা বোঝার চেষ্টা করো, ভালো করে দেখবা, না হলে তোমরা কিন্তু এটা অ্যাকচুয়ালি বুঝতে পারবা না, সমস্যা হয়ে যাবে। খেয়াল করো,
আমাদের কারেন্ট উপরের দিকে, আমি এবার আবার বসাই দিলাম কারেন্ট। এই দেখো ভালো করে দেখো, কারেন্ট উপরের দিকে আমি এভাবে বসাই দিচ্ছি। চুম্বক কোন দিকে? ভেতরের দিকে পাইছি। তাহলে আমি এবার যদি এরকম করে যাই, দেখো কারেন্ট উপরে, চুম্বক ভেতরে, কারেন্ট উপরে, চুম্বক ভেতরে, তাহলে আমার ফোর্স মানে এই বুড়া আঙ্গুল কোন দিকে? এইদিকে। দ্যাট মিনস ফোর্স কাজ করতেছে এই সাইডে। শেষ। আবার দেখো কারেন্ট এইদিকে, চুম্বক ভেতরে, তাহলে ফোর্স কোন দিকে? ফোর্স হচ্ছে এইদিকে। ঠিক আছে, F2 বের হয়ে গেল। এবার চলো এটা দেখি, খেয়াল করো, কারেন্ট এইদিকে, বুঝতে পারছি, কারেন্ট এই যে দেখো, কারেন্ট এইদিকে, চৌম্বকক্ষেত্র কোন দিকে? উপরের দিকে, বাইরের দিকে, এই যে চৌম্বকক্ষেত্র বাইরের দিকে, কারেন্ট এইদিকে, চৌম্বকক্ষেত্র বাইরের দিকে। আবার দেখো কারেন্ট এইদিকে, চৌম্বকক্ষেত্র এই যে তোমাদের দিকে, মানে কি বাইরের দিকে, তাহলে ফোর্স কাজ করবে ওই সাইডে, এই যে F1। এই দেখো কারেন্ট এইদিকে, চৌম্বকক্ষেত্র তোমাদের দিকে, তাহলে ফোর্স হচ্ছে কোন দিকে? ডান দিকে। সো F1 এইদিকে, F2 এদিকে। সো দুইটা ফোর্স পরস্পর একই দিকে আসতেছে। সো অ্যাকচুয়ালি দুইটা কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। আর তোমরাই বলো, এই ফোর্স যদি এদিকে যায়, ওই দিক থেকে আরেকটা ফোর্স এদিকে আসবে। এটা তো নিউটনের থার্ড ল থেকে আমরা জানি, প্রত্যেকটা একটা সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। সো তোমরা বুঝতেই পারতেছো কেন এটা আকর্ষণ করে। আর সূত্রটা কি ছিল? সূত্রটা তোমাদের জানার জন্য বলে দিই। একক দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমরা ফোর্স F1 আর F2 বের করি, একক দৈর্ঘ্য কিন্তু মানে F/L অ্যাকচুয়ালি নিউটন পার মিটার, তাহলে সূত্র হচ্ছে মিউ নট I1 I2 বাই 2 পাই A, যেখানে A হচ্ছে দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব। এবার আমরা দেখবো এটা অ্যাকচুয়ালি বয়ে নাই, এটা তোমাদের সাথে সাথে এখন সলভ করবো। খেয়াল করো, এটার ক্ষেত্রে কারেন্ট উপরে যাচ্ছে, তাহলে এই তারের ক্ষেত্রে দেখো আমি এইদিকে, মানে এই তারের ক্ষেত্রে আমার হাত বি ভিতরের দিকে, মানে ক্রস। আর যখন আমরা এই তারের ক্ষেত্রে খেয়াল করবো, ভালো করে দেখো, আমি কারেন্ট কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে ওই তারটার ক্ষেত্রে দেখো, এই তারে দেখো কারেন্ট নিচের দিকে যাচ্ছে, তাহলে ওই তারের ক্ষেত্রেও আমাদের আঙ্গুল ভিতরের দিকে, মানে এটাও আমরা পাবো ক্রস। এই যে এই তারের জন্য পাইছিলাম আমরা এটাতেও ক্রস, আবার এই তারের জন্য আমরা এটাতে পাইলাম ক্রস, অর্থাৎ দুইটার ক্ষেত্রে চৌম্বকত্ব থাকবে ভিতরের দিকে। দ্যাটস ইট। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। এবার আমরা একটু ডান হস্ত নীতিতে ফোর্সের ডিটেকশনটা দেখবো। এটাও তোমরা এমনি পারবা রে ভাই, কোনো ব্যাপারই না। খেয়াল করো, এই যে সরি এদিকে হবে কারেন্ট উপরে, চুম্বক কোন দিকে? ভেতরে। কারেন্ট উপরে, চুম্বক ভেতরে, কারেন্ট উপরে, চুম্বক ভেতরে। আবার দেখো কারেন্ট উপরে, চুম্বক ভেতরে, ফোর্স কোন দিকে আছে? বাম দিকে। এই যে ফোর্স বাম দিকে। শেষ। এবার এটা চলো খেয়াল করি, এটাও সহজ, একদম ইজিলি করা যাবে। এটা হাত ঘুরাই দিই, তাহলে ইজিলি বুঝতে পারবা। এই দেখো কারেন্ট কোন দিকে? এই দিকে, তাই না? কারেন্ট এইদিকে, চুম্বক কোন দিকে? ভেতরের দিকে। কারেন্ট এইদিকে, চুম্বক ভেতরের দিকে, তাহলে ফোর্স কোন দিকে? এই যে বাম সাইডে। কারেন্ট এইদিকে, চুম্বক ভেতরে, ফোর্স কোন দিকে? বাম দিকে। অর্থাৎ খুব সহজেই আমরা পেয়ে গেলাম যে F1 বাম দিকে, F2 ডান দিকে। দ্যাট মিনস কি দুইটা পরস্পরকে বিকর্ষণ করবে, এটা এদিকে এবং এটা এদিকে। সো এটা অ্যাকচুয়ালি বিকর্ষণ বা রিপালশন হবে। দ্যাটস ইট। এবার চলো আমরা আমাদের টাইপ 3 এর দিকে যাই। সেটা কি? চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান। ঠিক আছে, একটা চৌম্বক ক্ষেত্রে ধরো যে কোনো টেসলার একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রে যদি একটা চার্জ, সেটা প্রোটন হোক, ইলেকট্রন হোক, নিউট্রন হোক, নিউট্রিনো হোক, অ্যান্টিনিউট্রিন হোক, যাই হোক না কেন, সেই চার্জটা যদি 90 ডিগ্রি কোণে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে সেই চার্জটার গতিপথের ব্যাসার্ধ আর হবে mv/qb, যেখানে m হচ্ছে ওই চার্জটার ভর, v হচ্ছে তার তারণ বেগ, q হচ্ছে চার্জটার আধান এবং b হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। এবং ওই চার্জটার গতিপথ হবে কেমন? দেখতেই পাচ্ছ, বৃত্তাকার। আর যদি চার্জটা 90 ডিগ্রি কোণে না প্রবেশ করে থিটা কোণে প্রবেশ করে, তখন চার্জটার গতিপথের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হবে mv sin theta by qb, যেখানে চার্জটার গতিপথ অ্যাকচুয়ালি বৃত্তাকার না হয়ে স্পাইরাল বা সলিনয়েডের মতো হবে। দ্যাট মিনস এরকম 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 হবে, এইরকম এরকম। দ্যাট মিনস তোমাদের যে স্পাইরাল যে খাতাগুলো থাকে সেটার মতো হবে। ঠিক আছে, ওকে। এরপরে চলো দেখি ভাই আর কি কি করেছি তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি একটা ম্যাথও করে দিয়েছি, সেই ম্যাথটাও তোমাদেরকে দেখাই দেবো। খেয়াল করো, একটু দাঁড়াও, অনেকগুলো তো। আচ্ছা, 5 মিটার পার সেকেন্ড বেগে একটা প্রোটন লম্বভাবে 2 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে প্রোটনের বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ কত? দেখো প্রবেশ করছে কিন্তু লম্বভাবে। ঠিক আছে, লম্বভাবে প্রবেশ করছে এবং 90 ডিগ্রি কোণেই করছে, কারণ এটা অ্যাকচুয়ালি লম্বভাবে প্রবেশ করা মানে কিন্তু 90 ডিগ্রি কোণ বোঝাচ্ছে। চৌম্বক ক্ষেত্র মনে করে এরকম ছিল, আর এটা প্রবেশ করছে কিভাবে? একদম 90 ডিগ্রি কোণে। দ্যাট মিনস এটা আমাদের সূত্র হচ্ছে বৃত্তাকার গতিপথ এবং r ইকুয়ালস টু mv/qb, যেখানে m এর মান যেহেতু প্রোটন, সেহেতু 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। আর হচ্ছে দেখো কি দেওয়া আছে, আর দেওয়া আছে তারণ বেগ 5 মিটার পার সেকেন্ড, দেখতেই পাচ্ছ, এবং প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, আর বি হচ্ছে দেওয়া আছে কত? 2 টেসলা। বসাইলে আমাদের
গতিপথের ব্যাসার্ধ যত মিটার তত চলে আসবে, তোমরা এমনি পারবা। এবার লাস্ট টেকনিক, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে হল বিভব বা হল ভোল্টেজ। এটা ভাই অনেক সহজ, অনেক ইজি। দুইটা সূত্র, একটা VH সমান VVD, আরেকটা VH সমান BI বাই NTQ, যেখানে VH হচ্ছে হল ভোল্টেজ, তাই তো? এটা তোমরা সবাই পারো, পারবা নাকি সেটা ভাইয়া দেখাবো। সেটা কি, ধরো এরকম একটা আয়তাকার বস্তু দিচ্ছে, দিয়ে বলছে হল ভোল্টেজ, সব দেওয়া আছে, ফিগার দিয়ে দিচ্ছে, বলছে হল ভোল্টেজটা বের করো। তোমরা VH সমান VVD বের করবা এবং ডি তোমরা প্রস্থ ধরে কাজ করো, যেটা করলে তোমরা রসগোল্লা পাবা এই কোশ্চেনে। কেন? দেখো লেন্থ দিচ্ছে 2 মিটার, প্রস্থ বা তোমার হচ্ছে উইথ দিচ্ছে 1.5 মিটার, এটা উইথ হবে, ডাব্লিউ হবে, তোমরা একটু ঠিক করে নিও ভাই, খেয়াল করি নাই, ডাব্লিউ ইকুয়ালস টু 1.5 মিটার, আর পুরুত্ব টি হচ্ছে 0.5 মিটার, আর চৌম্বক দেওয়া আছে 5 টেসলা। ঠিক আছে, খেয়াল করো ভালো করে যে হল ভোল্টেজটা কোন জায়গায় তৈরি হয়েছে। হল ভোল্টেজ তৈরি হয়েছে কিন্তু এই তলের এই সাইডে এবং এই সাইডে, অর্থাৎ এই তলটার এইদিকে এবং এইদিকে। ঠিক আছে, আর তারণ বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। সূত্র কি, VH সমান VVD, তো ভি দেওয়া আছে 5 টেসলা, ভি দেওয়া আছে 5, আর তোমরা এই ডি মানে প্রস্থ, দ্যাট মিনস কত, এই যে এটা বসাবা, মানে 1.5 মিটার বসায় ম্যাথ করবা এবং 0 পাবা। এটা অ্যাকচুয়ালি 1.5 মিটার হবে না, এটা হবে 2 মিটার। ভাইয়া কেন কেন কেন? এর কারণটা হচ্ছে, দেখতে হবে ডি কি, ডি হচ্ছে যে তলের দুই পাশে হল ভোল্টেজ ক্রিয়েট হয় ওই তলটার দৈর্ঘ্যকে বলা হয় ডি, অর্থাৎ প্লাস মাইনাস যে তলটার, দেখো এই তলটার দুই পাশে প্লাস আর মাইনাস ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এইটার দৈর্ঘ্যটা হবে ডি, অর্থাৎ এই ক্ষেত্রে দৈর্ঘ্যটা হয়ে গেছে ডি, অর্থাৎ 2 মিটার। সো এই জিনিসটা ভাইয়া মাথায় রেখো। অ্যান্সার হইলো কত, VH হচ্ছে 50 ভোল্ট। এবার আমরা যাব তাড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ। এই চ্যাপ্টারটা থেকে অ্যাকচুয়ালি শর্ট টেকনিক তেমন একটা নাই। সো আমি কি করছি, যত ধরনের ম্যাথ আছে মোটামুটি সবগুলোকে একসাথে একটা ম্যাথের ভিতরে করে দিয়েছি। খেয়াল করো, আই সমান একটা সূত্র দেওয়া আছে 20 সাইন 100 পাই টি। ওকে, তোমরা তো জানোই আই সমান আই নট সাইন ওমেগা টি লেখা যায়, আবার ই সমান ই নট সাইন ওমেগা টি লেখা যায়, যেখানে আই হচ্ছে কারেন্ট আর ই হচ্ছে কি বলতো, ই হচ্ছে আবিষ্ট ভোল্টেজ, তাই না? যাই হোক, চলো শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে কম্পাঙ্ক কত। সো তো তোমরা জানোই যে আই সমান আই নট সাইন ওমেগা টি, তাহলে ওমেগা কত, 100 পাই, ওমেগা সমান 100 পাই, তাহলে ওমেগা লেখা যায় 2 পাই এফ সমান 100 পাই, তাই না? তাহলে পাই পাই কাটা, তাহলে 2 পাই এফ সমান 100, তাহলে এফ সমান হয় 50 হার্জ। তাহলে ওমেগা কত, ওমেগা তো বের হইলে 2 পাই এফ মানে কত, 100 পাই রেড পার সেকেন্ড, একটু আগেই বের হইলো, শেষ। তারপর হচ্ছে পর্যায়কাল কত, পর্যায়কাল সমান তোমরা জানোই 1 বাই এফ, ফ্রিকোয়েন্সি দেওয়া বের হয়েছে 50 হার্জ, সো 1 বাই 50, দ্যাট মিনস কি 0.02 সেকেন্ড, শেষ। এবার চাইছে ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক কত। ভাই এটা মুখস্থ করে ফেলো, এটা ম্যাথ করা লাগে না, এটা মান হচ্ছে 1.11 এবং এটা বের করে IRMS এবং আই এভারেজের অনুপাত থেকে। IRMS তো তোমরা জানোই 0.707 আই নট হয় এবং আই এভারেজ হয় 0.637 আই নট, এই দুইটার অনুপাত করলেই হয় 1.11, এটা মুখস্থ করবা। আরেকটা আছে পিক ফ্যাক্টর বা শীর্ষ গুণাঙ্ক, এটা কষ্ট লেখা যায় আই নট বাই RMS। আই নট মানে কি শীর্ষ মান, আর আইআরএমএস মানে তো জানোই রুট মিন স্কোয়ার মান, মানে কি বর্গমূলের বর্গমান, বর্গের বর্গমূল মান। ঠিক আছে, এটা আমার সমস্যা, রুট মিন স্কোয়ার ভাই, ইংলিশ অনেক সহজ ভাই, এমনি মনে রাখো। আর শীর্ষ গুণাঙ্ক তাহলে আই নট বাই RMS, এটা মান হচ্ছে ইকুয়ালস টু ভাগ করলে আসে √2, দ্যাট মিনস 1.414, এটা একটু মুখস্থ রাখবা। আই নটটা একটু পরে বের করতে বলছে, এটা তো একদম সহজ। আই সমান তোমরা জানো আই নট সাইন ওমেগা টি, আই নটের মান তাহলে 20 অ্যাম্পিয়ার, দেখতেই পাচ্ছ। IRMS কত হবে বলো, তোমরাই বলো, 0.707 আই নট, 0.707 ইন্টু আই নটের মান হচ্ছে 20, যোগ বিয়োগ করলে মানে গুণ করলে জাস্ট মানটা আসে 14.14 অ্যাম্পিয়ার। আর আই এভারেজ কত, আই এভারেজ হবে 0.637 আই নট, দ্যাট মিনস 20 ইন্টু 0.637 ইকুয়ালস টু 12.74 অ্যাম্পিয়ার। এভাবে খুব সহজে এটা আমরা করে ফেলতে পারি। চলো আমরা নেক্সট পেজের দিকে দৌড় দিই। ওকে, আমাদের আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি, আমরা জানি ফাই বা চুম্বক ফ্লাক্স, যেটা ওয়েবার একক, এটাই কষ্ট লেখা যায় এবি কস থিটা, যেখানে থিটা হচ্ছে এ ভেক্টর আর এই বি ভেক্টর, এই দুইটার মধ্যবর্তী কোণ। এখানে এ ভেক্টর বলতে অ্যাকচুয়ালি তল ভেক্টরকে বোঝায়। এটা কি, এটা একটা তল এ হয়, তো এই তলের সাথে লম্বভাবে কাজ করে আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে তল ভেক্টর, অর্থাৎ এ তলের লম্বে যে ভেক্টরটা কাজ করে সেটাকে বলা হয় এ তলের তল ভেক্টর, দ্যাট মিনস এ বার। ওকে, সো কোশ্চেন হচ্ছে 0.4 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটি তল 5 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, চুম্বক ফ্লাক্স কত।
ঠিক আছে, তাহলে ফাই সমান এবি কস থিটা, এ দেওয়া আছে 0.4, বি দেওয়া আছে 5 টেসলা বসাই দিবা, আর কস থিটা, এই থিটাটা হবে 90 - 30, দ্যাট মিনস 60 ডিগ্রি। এর কারণটা হচ্ছে আমাদের এখানে তলের সাথে কোণ দেওয়া আছে 30, মানে তল ভেক্টরের সাথে কত হবে, ডেফিনেটলি 90 - 30, দ্যাট মিনস 60। ওভারঅল অ্যান্সার আসবে 1 ওয়েভার। শেষ। ওকে, আচ্ছা, এবার আমাদের 5টা চ্যাপ্টার শেষ। এবার আমরা যাবো 6 নাম্বার চ্যাপ্টারে, জ্যামিতিক আলোক বিজ্ঞান। এখানে প্রথমে একটা জোস সূত্র সব একসাথে করা, সেটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে প্রতিসরণাঙ্কের সূত্র। এ মাধ্যমের সাপেক্ষে যদি আমরা বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করি, তাহলে এ মিউ বি সমান লেখা যায় মিউ বি বাই মিউ এ। এই সাইডে কিছু লিখে নেয়, মানে কি শূন্য মাধ্যম থেকে আসছে দুইটাই। ইকোয়াস লেখা যায় সি এ বাই সি বি, মানে আলোর বেগ আমরা তুলনা করছি। ইকোয়াস লেখা যায় এক্স মিউ বি বাই এক্স মিউ এ, মানে এক্স মাধ্যম থেকে আসছে দুইটা। ইকোয়াস লেখা যায় সাইন আই বাই সাইন আর, মানে কি এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, বুঝতেই পারতেছো। ইকোয়াস টু লেখা যায় ল্যামডা এ বাই ল্যামডা বি, কারণ তোমরা জানো সি সমান এফ ল্যামডা, তাহলে সি এর সাথে ল্যামডা হচ্ছে সমানুপাতিক, সো এটা অ্যাকচুয়ালি ল্যামডা এ বাই ল্যামডা বি হবে। দ্যাটস ইট। ওকে, এবার খেয়াল করো একটা কোশ্চেন দেখি। দেওয়া আছে পানিতে, মনে করো বাতাস থেকে পানিতে একটা বস্তু গেছে, আলো গেছে, সেক্ষেত্রে প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3 বা 1.33। তাহলে পানিতে আলোর বেগ কত? তাহলে বলো কোনটা কোনটা কম্পেয়ার করব। মিউ ডাব্লিউ এর সাথে আমরা সি, তাই না? তাহলে কোনটা হবে? জাস্ট কিছুই না, খুবই সহজ। এটা আমরা করতে পারি, এই যে এখানে এর জায়গায় 0 বসাই দিবা, মানে শূন্য মাধ্যম বসাই দিবা। তাহলে শূন্য মাধ্যম থেকে সাপেক্ষে যদি আমরা ওয়াটারের প্রতিসরণাঙ্ক বের করি, তাহলে কি হবে? সি নট বাই সি ডাব্লিউ। খুবই সিম্পল। দেন সি ডাব্লিউ সমান হবে সি নট বাই মিউ ডাব্লিউ। তাহলে সি নটের মান হচ্ছে 3 × 10⁸, মানে বুঝতেই পারছো 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড যেহেতু আলোর বেগ, ওটাই বসাইছি আমরা মিটারে করে। তাই হচ্ছে মিউ ডাব্লিউ 4/3, আমাদের অ্যান্সার চলে আসবে এত মিটার পার সেকেন্ড। এবার একটা শর্টকাট দেখো, সেটা কি, পুকুরের প্রকৃত গভীরতা 30 মিটার দেওয়া আছে, পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 4/3। কোশ্চেনে চেয়েছে পুকুরের আপাত গভীরতা কত। মানে কি, যখন তোমরা উপর থেকে দেখবা যে একটা বালতির ভিতর কয়েন পড়লে দেখলে মনে হয় কয়েনটা একটু উপরে আছে, মানে এটার আপাত একটা দূরত্ব দেখা যায়, অ্যাকচুয়াল প্রকৃত দূরত্ব দেখা যায় না। বা মাছ মনে করো পুকুরে আছে, তুমি যেখানে বড়শি মারো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি মাছ থাকে না, মাছ একটু নিচে থাকে, বাট দেখে মনে একটু উপরে আছে, এটা হচ্ছে আপাত গভীরতা। সেটা বের করার সূত্র হচ্ছে মিউ ইকুয়ালস টু, মনে রাখবা, প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। তাহলে বলো আপাত গভীরতা ইকুয়ালস টু কি লেখা যায়? খুবই সিম্পল, প্রকৃত গভীরতা বাই মিউ। সো প্রকৃত গভীরতার মান হচ্ছে 30, আর মিউ হচ্ছে দেওয়া আছে 4/3। শেষ। সো এভাবে আমরা খুব সহজে এটা 2.25 না 22.5 মিটার বের করতে পারবো। তোমাদের জানার জন্য কিছু মান বলে দিছি, মুখস্থ করে ফেললো। মিউ ডাব্লিউ হচ্ছে 4/3, মানে পানিতে প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3 বা 1.33, আর বাতাসের ক্ষেত্রে সেটা মান হয়, প্রতিসরণাঙ্ক মান হয় 1, আর গ্লাসের ক্ষেত্রে হয়, সো গ্লাস থেকে হলো 3/2, দ্যাট মিনস 1.5। তোমরা বুঝতেই পারতেছো, এগুলো তোমরা পারো। এবার চলো আমরা যাই নেক্সট টাইপে, সেটা 4 নাম্বার। এটা কি, একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব কত হলে বস্তুর আকারে দ্বিগুণ অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে? ওকে, দ্যাট মিনস আমাদের এফ দিয়ে দিয়েছে, অর্থাৎ ফোকাল লেন্থ দেওয়া আছে, চাইছে ইউ, ঠিক আছে, এবং বলে দিয়েছে কি বিবর্ধন হবে হচ্ছে 2 গুণ, অর্থাৎ এম এর মান 2। তো সূত্রটা হচ্ছে ইউ ইকুয়ালস টু m-1/m ইন্টু ফোকাস দূরত্ব। সো ইউ ইকুয়ালস টু m-1/m ইন্টু এফ। তাহলে দেখো ইউ সমান কত হবে? 2 - 1/2 ইন্টু 20 সেন্টিমিটার। 2 কেন বলে দিয়েছে? আকারে দ্বিগুণ, 2 গুণ, সো বিবর্ধন 2 গুণ, বুঝতেই পারতেছো। আর তোমার ফোকাল লেন্থ দেওয়া ছিল 20 সেন্টিমিটার, সো বসাই দিচ্ছে, আমাদের ওভারঅল অ্যান্সার আসছে, লক্ষ্যবস্তু দূরত্ব আসছে 10 সেন্টিমিটার। দ্যাটস ইট। সো এভাবে খুব সহজে ইনশাল্লাহ তোমরা করতে পারবা। চলো আমরা সামনের দিকে আগাই, দেখি এরপরে আমি তোমাদের জন্য কি রেখেছি। খেয়াল করো আরেকটা কোশ্চেন, সেটা কি, হীরকের প্রতিসরণাঙ্ক সেটা মিউ দিয়েও প্রকাশ করা যায়, আবার সেটা তোমার হচ্ছে ইটা দিয়েও প্রকাশ করা যায়। দেওয়া আছে 2.4 এবং পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.33। তাদের মধ্যকার সংকট কোণের মান বা থিটাসির মান চেয়েছে। সো এটা বের করার টেকনিক কি, এরকম যদি কোশ্চেন থাকে, হীরকের তোমার হচ্ছে দিয়ে দিল প্রতিসরণাঙ্ক এবং পানির প্রতিসরণাঙ্ক দিয়ে দিল, বললো যে হচ্ছে সংকট কোণ বের করতে, তাহলে থিটা সি ইকুয়ালস টু হবে সাইন ইনভার্স ছোট মান বাই বড় মান, অর্থাৎ যে ছোট মানটা সেটা উপরে বসাবা আর বড়টাকে নিচে দিবা। ছোট মানটা দেখতেই পাচ্ছ 1.33 আছে, বড়টা হচ্ছে 2.4। সো খুব সহজে আমরা থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1.33 বাই 2.4 বসালে আমাদের কাজ শেষ, এবং মানটা আসবে থিটা সির 33.66 ডিগ্রি। দ্যাটস ইট। এবার আমরা একটু ফোকাল লেন্থগুলো নিয়ে বা বিভিন্ন অবস্থানে আমাদের হচ্ছে লক্ষ্যবস্তু বসাইলে যে আমরা ইমেজ পাই, সেটা এখন একটু দেখব।
খেয়াল করো এটা কি, এটা দেখতেই পাচ্ছ একটা উত্তল লেন্স, যার হচ্ছে আলোক কেন্দ্র ও, আর এফ হচ্ছে ফোকাল লেন্থ, আর টুয়াইস এফ হচ্ছে ফোকাল লেন্থের ডাবল ডিস্টেন্স, তাই না? ওকে, সো এটা আমরা দুই দিকে দিয়ে এঁকেছি নর্মালি। এখন দেখো লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? ফোকাস তলে, তোমরা জানো এটা। এখন লক্ষ্যবস্তু যদি টোয়াইস এফ আর ইনফিনিটি মানে এই জায়গাটায় থাকে, অসীম আর টোয়াইস এফ এর মাঝখানে, তাহলে আমাদের বিম্ব তৈরি হবে এফ আর টোয়াইস এফ এর মাঝখানে। দ্যাটস ইট। আমাদের লক্ষ্যবস্তু যদি টোয়াইস এফ এ থাকে তাহলে বিম্ব তৈরি হবে টোয়াইস এফ এ। লক্ষ্যবস্তু যদি আরো ভিতরে ঢুকে অর্থাৎ টোয়াইস এফ আর এফ এর মাঝখানে হয়, বিম্ব বের হবে, দ্যাট মিনস বিম্ব হবে টোয়াইস এফ আর অসীম মানে এইখানে। লক্ষ্যবস্তু যদি ফোকাসে হয় তাহলে বিম্ব হবে অসীমে অর্থাৎ ইনফিনিটিতে। আর লক্ষ্যবস্তু যদি এফ আর ও দ্যাট মিনস আলোক কেন্দ্র ও ফোকাল লেন্থের ভিতরে হয়, তখন বিম্ব হবে এই ফোকাল লেন্থের বাইরে এবং যেদিকে লক্ষ্যবস্তু আছে সেদিকে, দ্যাট মিনস এই সাইডে, যেহেতু লক্ষ্যবস্তু এখানে আছে সো এখানেই হবে আমাদের বিম্ব এবং এটা হবে ফোকাল লেন্থের বাইরে মানে এইখানে কোনো একটা পজিশনে। সো এটা আমি এখানে লিখেছি এফ এর বাইরে একই সাইডে, দ্যাটস ইট। এবার খেয়াল করো আমাদের নেক্সট টপিক হচ্ছে তুল্য লেন্স প্লাস ক্ষমতা। ভাইয়ারা এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা কথা বলবো, যদি বলে উত্তল লেন্স, উত্তল লেন্স দেওয়া থাকলে প্লাস করবা, আর যদি মাইনাস মানে অবতল লেন্স দেওয়া থাকে তাহলে মাইনাস করবা, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই, তাহলেই পেরে যাবা। সো দেখো এখানে আমাদের এক নম্বরে এটা একটা উত্তল লেন্স, এটা একটা উত্তল লেন্স যার ফোকাস দূরত্ব f1 এবং এটার ফোকাস দূরত্ব f2, যেহেতু দুইটাই উত্তল লেন্স তো আমরা প্লাস করবো, দ্যাটস ইট। অর্থাৎ 1 বড় f ইকুয়ালস টু প্লাস 1/f1 প্লাস 1/f2, দুইটাই প্লাস। কেন? কারণ আমরা কি করতেছি বলতো, আমরা এখানে হচ্ছে দুইটা উত্তল লেন্স তো প্লাস করেছি আমরা তুল্য লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে দেখো এটা অবতল, এটা অবতল, এটা উত্তল, তাহলে প্রথমটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা প্লাস হবে। সো এখানে এটাই হয়েছে 1 বড় f ইকুয়ালস টু -1/f1 -1/f2 প্লাস 1/f3, দ্যাটস ইট। ওকে, আর ক্ষমতা p ইকুয়ালস টু হচ্ছে 1/f অর্থাৎ 1 ফোকাল লেন্থ এবং একক হচ্ছে ক্ষমতার ডায়ামিটার, তোমরা ডায়াপ্টার তোমরা জানো এটা। আর এই যে ফোকাল লেন্থ এটা অ্যাকচুয়ালি মিটারে কাউন্ট করতে হবে, এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া থাকে কোশ্চেনে, তোমরা মিটারে কনভার্ট করে নেবা। চলো একটা ম্যাথ দেখি। এটা হচ্ছে মনে করো হচ্ছে তোমার একটা উত্তল লেন্স, আর যার f1 বা ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, অবতল লেন্সটার হচ্ছে ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, আর এই উত্তল লেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার। বলছে ক্ষমতা কত? ওকে স্যার, আমরা তুল্য ক্ষমতা তোমার হচ্ছে তুল্য ফোকাস দূরত্ব বের করি, এটা প্লাস এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এভাবে বসাইছি। আর যোগ বিয়োগ করে আমাদের ফোকাল লেন্থ আসছে 15 ইনভার্স করার পরে 0.067 মিটার। তাহলে আমাদের ক্ষমতা কি হবে? ক্ষমতা ডেফিনেটলি হবে p ইকুয়ালস টু 1/f। এখন দেখো এটা মিটারে পেয়ে গেছি, সো আর এটাকে আমার কাছে চেঞ্জ করা লাগতেছে না। সো p ইকুয়ালস টু 1/0.067 ডায়াপ্টার, সো মানটা আসছে অ্যাকচুয়ালি 15 ডায়াপ্টার, দ্যাটস ইট। সেভাবে খুব সহজে তোমরা এগুলো বের করতে পারবা। এবার খেয়াল করো ভাই এখানে কি লিখেছি, চোখের ত্রুটি, অর্থাৎ আমরা চোখের ত্রুটির যে বিষয়গুলো আছে সেগুলো শর্টকাটে পড়ে ফেলবো। এটা অ্যাকচুয়ালি পুরাপুরি আমার বানানো, সো তোমাদের একটু দেখা দিয়ে অনেক মজা পাবা। সেটা কি? খেয়াল করো, চোখের ত্রুটি হয় দুই রকমের, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি, আরেকটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। হ্রস্ব দৃষ্টিকে বলা হয় মায়োপিয়া আর দীর্ঘ দৃষ্টিকে বলা হয় হাইপার মেট্রোপিয়া। খেয়াল করো, হ্রস্ব মানে কি? ছোট, দেখো মায়োপিয়ার সাইজও ছোট, আর দীর্ঘ দৃষ্টি মানে বড়, দেখো হাইপার মেট্রোপিয়ার সাইজও বড়, অনেক আকারে অনেক বিশাল, আর মায়োপিয়া আকারে ছোট্ট। সো হ্রস্ব দৃষ্টি যেহেতু ছোট বোঝায়, মায়োপিয়ার আকারও ছোট, সো এটা হয় ছোটদের। আর দীর্ঘ দৃষ্টি মানে যেহেতু বড় বোঝায়, দীর্ঘ মানে বড়, আবার হাইপার মেট্রোপিয়ার সাইজ আকারটা অনেক বড়, মানে এটা হয় বড়দের, এইটুকু মনে রাখবা। এখন দেখো তুমি আমরা তো ছোট, আমি তো ইউনিভার্সিটিতে পড়ি, আমরা বাচ্চা ছেলে, ছোট মানুষ, তোমরাও ছোট যারা দেখতেছো, আপুরা ভাইয়ারা যারা দেখছো সবাই ছোট। তোমাদের দেখবো অনেকের কি হয়, আমরা দূরের জিনিস দেখি না, অর্থাৎ ছোটরা কোথায় দেখে না, দূরে দেখে না। আর দেখবা যারা বড় তারা দেখবা নিউজ পেপার এইভাবে কাছে নিয়ে সামনে নিয়ে এসে পড়ে, অর্থাৎ বুড়ারা কাছে দেখে না, দ্যাটস ইট। এবার যখন তুমি ছোট, তুমি তোমার চশমাটা খুলে উল্টা সাইডে যেদিক দিয়ে তুমি দেখো সেইখানটা একটু নিয়ে দেখবা যে এটা অ্যাকচুয়ালি অবতল লেন্স। আমারটা দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবা। এই দেখো, এই যে আমার চশমাটার এই যে এই সাইডটা, এটা কিন্তু অবতল, সো এটা অ্যাকচুয়ালি একটা অবতল লেন্স। সেভাবে খুব সহজে তোমরা মনে রাখতে পারবা যে আমাদের যদি হ্রস্ব দৃষ্টি থাকে তাহলে আমরা অবতল লেন্স ইউজ করবো, আর বুড়াদের উল্টা হবে, সো এটা হবে উত্তল লেন্স। এবং এটা অনেকটা ম্যাগনিফাইং গ্লাসের মতো, আমরা যদি ওই লেন্সটা দিয়ে তোমার হচ্ছে কোনো কিছু দেখতে চাই তাহলে আকারে আমরা বড় দেখতে পারি, তাই তো? ওকে, এবার আমরা যাবো আমাদের নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। চলো শুরু করি। এই চ্যাপ্টারে যেটা মেনলি দেখবো সেটা হচ্ছে কিছু কিছু ছোট ছোট জিনিস আছে সেটা তো দেখবো, সাথে আগে চলো কিছু আমরা অবজেক্টিভ ক্লিয়ার করি।
সেটা কি আমাদের রংধনুর 7 রং নিয়ে আসি। বে, নি, আ, স, হ, কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এবং এটা নেওয়ার কারণটা কি, যদি আমরা এই লেফট থেকে রাইটে যাই অর্থাৎ বেগুনি থেকে লালের দিকে যেতে থাকি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, ফোকাস দূরত্ব বাড়ে এবং ভেদনকালে উৎপন্ন তাপ অর্থাৎ এইচ এর মানও বাড়ে। মানে তুমি যত মনে করো বেগুনির যে তরঙ্গ দৈর্ঘ্য লালের অনেক বেশি, ঠিক আছে, নীলের যে ফোকাস দূরত্ব কমলা তার থেকে অনেক বেশি, ঠিক আছে। তারপর মনে করো বেগুনির ভেদনকালে যে তাপ উৎপন্ন হয় সেই তাপের থেকে লালের ক্ষেত্রে যখন এই তাপটা উৎপন্ন হয় তার পরিমাণ অনেক বেশি। আর যদি আমরা রাইট থেকে লেফটে যাই, দ্যাট মিনস যদি আমরা লাল থেকে বেগুনি অর্থাৎ লাল থেকে বেগুনির দিকে যাই তাহলে প্রতিসরণাঙ্ক বাড়ে, ঠিক আছে, যেটা ইটা বা মিউদে প্রকাশ করা হয়, ভেদন ক্ষমতা বাড়ে এবং বিক্ষেপণ বাড়ে। একটু বুঝাই দিই, যদি আমরা লালের যে প্রতিসরণাঙ্ক পাবো লাল আলোর, সেটা দেখবা মনে করো যদি হয় 3, বেগুনি আলোর ক্ষেত্রে সেটা দেখবা 5 অর্থাৎ বেড়ে যায়। ভেদন ক্ষমতা মানে কি বেশি ভেদ করতে পারবে, লাল আলো যতটুকু ভেদ করতে পারে বেগুনি আলো তার থেকে বেশি ভেদ করতে পারে। আর বিক্ষেপণ মানে কি, লাল আলো মনে করো এতটুকু বিক্ষিপ্ত হয়েছে, বাট বেগুনি আলো দেখবা এইরকম বিক্ষিপ্ত হয়, অনেক বেশি বিক্ষেপণ কোণ হয়। এজন্য ট্রাফিক সিগন্যালগুলোতে লাল আলো ইউজ করা হয় যাতে করে এটা বিক্ষেপণ কম হয়, এটা সোজা অনেক দূর পর্যন্ত যায়। দ্যাটস ওয়াই আমরা অ্যাকচুয়ালি বিপদ সংকেত বোঝাতে লাল কালার ব্যবহার করি যাতে এটা দূর থেকে দেখা যায়। দ্যাটস ইট। এবার হচ্ছে আমার সেকেন্ড শর্টকাট টেকনিক, এটা হচ্ছে কি, চলো না বসুন্ধরায় যাই ট্যাং ট্যাং, এই সেই গানটা, ঠিক আছে। ওকে, এটা অ্যাকচুয়ালি বলার কারণটা কি, বসুন্ধরা মানে হচ্ছে বিসি, মানে হচ্ছে তোমরা বুঝতেই পারছো বসুন্ধরা কমপ্লেক্স, আমি এটা বুঝাইছি এখান দিয়ে, ঠিক আছে। সো সূত্র হচ্ছে E ইকলস টু বিসি বা E নট ইকলস টু বি নট সি। একটু মনে রাখো, খুবই সহজ। ম্যাথটা দেখো, একটা চুম্বক ক্ষেত্র দেওয়া আছে 2.5 × 10⁻⁷ টেসলা হলে তোমার তড়িৎ ক্ষেত্রের মান কত। সলিউশন কি হবে, E সমান বিসি, বি দেওয়া আছে দেখো কত 2.5 × 10⁻⁷ বসাই দিলাম, আর সি দেওয়া আছে তো জানোই আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো ওভার অ্যান্সার হবে 75 নিউটন পার কুলম। সো এভাবে খুব সহজে ভাইয়ারা অ্যাকচুয়ালি বের করা যায়। ওকে, চলো আগাই। এটা কি, এটা হচ্ছে দুইটা মাধ্যম মনে করো স্বচ্ছ, অর্থাৎ একটা মাধ্যম মনে করো বাতাস আর একটা মনে করো কাঁচ, দুইটাই তো স্বচ্ছ। এরকম দুটো স্বচ্ছ মাধ্যম থাকলে সেদের ক্ষেত্রে যদি আমরা আলোর বেগ চিন্তা করি, একটা যদি C1 হয় একটা যদি C2 হয়, C1/C2 ইকুয়ালস টু লেখা যায় √K2/K1 ইকুয়ালস টু লেখা যায় √ε2/ε1, যেখানে এপসাইলন মানে হচ্ছে কি বলতো, তড়িৎ ভেদনযোগ্যতা বা তড়িৎ ভেদ্যতা, আর কে তো তোমরা জানোই ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়, তাই তো। চলো একটা ম্যাথ দেখি, তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবা। খালি মনে রাখো তোমরা সি এর সাথে কে এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক এবং এপসাইলনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই কথাটা মনে রাখবা, তাহলেই পারবা। কোশ্চেন দেখো, বাতাসে আলোর বেগ 2.9993 × 10⁸ মিটার পার সেকেন্ড, বাতাসের চৌম্বক প্রবেশ্যতা বা মিউ 1.000036 এবং ডাইইলেকট্রিক ধ্রুবক 1.0005 হলে শূন্যে আলোর বেগ কত। ওকে, কোশ্চেনটা জোস কোশ্চেন। এখন দেখো আমাদের চাইছে কি, আলোর বেগ চাইছে এবং ডাইইলেকট্রিক ধ্রুবক দেওয়া আছে। দেখো তাহলে এখানে যে এই যে মিউ দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি ডাম না, উল্টাপাল্টা আমরা হুদ্দায় দেওয়া, এটা কোনো দরকার নাই। সো আমরা অ্যাকচুয়ালি আলোর বেগ আর যে কে এই দুটোর কম্পেয়ার করবো, তাহলে কাজ শেষ। তো সূত্র অনুযায়ী কি হবে, তো শূন্য আলোর বেগ চাইছে, সো উপরে আমরা C0 রাখি, সো C0/C1 ইকুয়ালস টু, এটা যেহেতু ব্যস্তানুপাতিক সো √K1/K0 হবে, ব্যস্তানুপাতিক দেখতেই পাচ্ছ। সো C0 হবে C1 × √K1/K0, C1 এর মান দেওয়া আছে 2.9993 × 10⁸, দেখতেই পাচ্ছ, ইন্টু √1.005/1, কারণ তোমরা জানো শূন্য মাধ্যমের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হয় অ্যাকচুয়ালি 1 হয়। সো এটা তোমরা বসাই দিলা, আমাদের মান চলে আসলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এভাবে খুব সহজে তোমরা আলোর বেগ বের করতে পারবা। এবার আমাদের নেক্সট চ্যাপ্টারে যাই, চলো, সেটা নাম কি, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই চ্যাপ্টারে প্রথমে দুইটা টেকনিক চলো দেখে নিই। সেটা হচ্ছে কি, মনে করো কোনো একটা বস্তুকে তুমি রকেটে করে বা স্পেসশিপে যেভাবেই পাঠাই, স্পেসশিপে করে 0.8c বেগে পাঠাইছো, তাহলে যখন আমি এটাকে আমরা √1 - v²/c² ভিতরে ফেলবো, এটার মান কিন্তু v এর জায়গায় আমরা অ্যাকচুয়ালি বসাবো .c। বসাইলে এটা যোগ বিয়োগ করার পরে দেখবা যে ওভারঅল এটার মান, পুরোটার মান আসবে 0.6c। আবার যদি তোমরা এই জায়গায় 0.6c বসাই, তাই v এর জায়গায়, এটাও যোগ বিয়োগ করার পরে মান আসে 0.8c, অর্থাৎ এই দুটো পরস্পর সম্পর্কযুক্ত। 0.8c থাকলে ওভারঅল এটাকে যোগ বিয়োগ করলে হয় 0.6c, আর যদি 0.6c থাকে এটা ওভারঅল এর ভিতরে বসালে বের হয় 0.8c আকারে। এবং 0.6c মানে হচ্ছে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর 0.8c হচ্ছে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট।
এবার আমাদের নেক্সট টেকনিকে যাই। টেকনিকটা কি? এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে বড় প্রবলেম তোমাদের। ভাই আমরা দৈর্ঘ্য সংকোচন বুঝি, ভাই আমরা কাল দীর্ঘায়ন বুঝি, ভাই আমরা ভর বৃদ্ধি বুঝি, খালি আমরা বুঝি না ভাই কখন এল, কখন এল নট, কখন টি, কখন টি নট, কখন এম, কখন এম নট। এটা আমি তোমাদের এখন দেখাবো। খেয়াল করো, আমরা এল টি এম এক সাইডে রাখছি এবং এল নট টি নট এম নট আমরা এক সাইডে রাখছি। যখন তুমি অন্যেরটা মাপবা তখন হবে এল টি এম, আর যখন নিজেরটা মাপবা তখন হবে এল নট টি নট এম নট। কেমনে? তুমি স্পেসশিপের ভিতরে বসে বসে তুমি তোমার দৈর্ঘ্য মাপতেছো, মানে কি তুমি নিজেরটা মাপতেছো, তোমার এটা হবে এল নট। আর বাইরে থেকে আমি দেখতেছি তুমি স্পেসশিপে করে যাচ্ছ, তাহলে আমি তোমার দৈর্ঘ্য মাপবো, সো ওইটা হবে এল। দ্যাটস ইট। এবার ঘটনা যার সাপেক্ষে গতিশীল, সেক্ষেত্রে এলটিএম যদি স্থির হয় তাহলে এল নট টি নট এম নট। এটা কিভাবে? আমি বাইরে দাঁড়িয়ে দেখতেছি, আমি পর্যবেক্ষক, আমি দেখতেছি তুমি স্পেসশিপ করে যাচ্ছ, মানে কি আমার সাপেক্ষে তুমি গতিশীল। সো আমি যখন তোমার দৈর্ঘ্য মাপবো সেটা হবে এল, আমি যখন টাইম মাপবো তোমার হবে টি। আর তুমি স্পেসশিপের ভিতরে আসছো, তাহলে তুমি তোমার সাপেক্ষে কেমন আছো? স্থির আসছো স্পেসশিপের ভিতরে, তখন তুমি তোমার দৈর্ঘ্য মাপবা সেটা হবে এল নট। তুমি যখন তোমার টাইম মাপবা তখন সেটা হবে টি নট। তুমি যখন তোমার ভর মাপবা সেটা হবে এম নট। ব্যাখ্যাটা একটু সহজ করে দিই, এক্সাম্পল দিয়ে দিয়েছি, এত সহজ হবে। পৃথিবীর মানুষ দেখছে একজন রকেটে করে যাচ্ছে, তাহলে পৃথিবীর মানুষ তাকে গতিশীল দেখবে, সো পৃথিবীর মানুষ যখন মাপবে সেটা হবে এলটিএম। তারপর মনে করো ক্যালেন্ডারের পাতা গুনে গুনে দেখছো তুমি এতদিন পরে একটা লোক ফিরে আসতেছে, সেটা হবে এলটিএম। দ্যাটস ইট। আর মনে করো পর্যবেক্ষকের সাপেক্ষে বলছে যে এই কাজটা একটা পর্যবেক্ষক করছে, পর্যবেক্ষকের সাপেক্ষে এরকম কথা যদি বলে তখন সেটা হবে এলটিএম। দ্যাটস ইট। আর মনে করো তুমি একটা স্পেসশিপের ভিতরে নিজেই আসো, ঠিক আছে, আর মনে করো প্রকৃত অর্থে কোনো একটা পরিবর্তন হচ্ছে, আসলেই পরিবর্তন হচ্ছে, তোমার এজ জানতে চাইছে, এরকম ক্ষেত্রে সেটা হবে এল নট টি নট এম নট। কেন? তোমাদের আগেই বললাম, কারণ তুমি নিজে অবশ্যই নিজেরটা মাপবা এবং তুমি সেই ক্ষেত্রে তোমার ঘটনার সাপেক্ষে স্থিরই থাকবা। দ্যাটস ইট। ওকে, চলো আমরা একটু আগাই, একটা ম্যাথ দেখে ফেলি। ম্যাথটা কি? একজন নভোচারী 20 বছর বয়সে 0.8 বেগে রকেটে করে স্পেসে যায়। ওকে, পৃথিবীর মানুষ দেখলো সে 30 বছর পর ফিরে এসেছে, তার আসল বয়স কত হলো? ওকে, ভালো করে দেখো, পৃথিবীর মানুষ পর্যবেক্ষণ করছে, পৃথিবীর মানুষ দেখছে। পৃথিবীর মানুষ কি দেখবে? সে স্পেসশিপে করে গতিশীল অবস্থায় আছে, মানে পৃথিবীর মানুষের সাপেক্ষে এটা অ্যাকচুয়ালি টি বের হচ্ছে। দ্যাটস ইট। সো টি ইকুয়ালস টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে টি নট সমান লেখা যায় টি ইন্টু, দেখো 0.8 বেগে চালনা করছে, 0.8 টিকে এর ভিতরে বসাইলে, ভি এর এখানে বসাইলে তুমি তো জানো ওভারঅল আসে 0.6, খুবই ইজি। টি এর মান 30 বসাই দিবা, এটা 0.6 তো চলে আসলো, সো হলো 18 ইয়ার্স। যখন ছাড়ছো, যখন তারা পাঠাইছো তখন তার বয়স ছিল 20 বছর, তাহলে এখন তার এজ হবে 20 প্লাস এই 18, অর্থাৎ টোটাল 38 ইয়ার্স। আর পৃথিবীর মানুষের বয়স হবে 20 বছর ওই টাইমে, এবং মানে যে মানুষটা যখন, ধরো পৃথিবীর একটা মানুষের বয়সও ছিল তখন 20 বছর, যখন এই নভোচারীকে পাঠাইছো, তাহলে এখন পৃথিবীর মানুষ কিন্তু নিজেরা দেখছে যে 30 বছর অতিক্রম হয়েছে। সো পৃথিবীর ওই মানুষটার বয়স হবে 50 বছর আর নভোচারীটার বয়স হবে 38 ইয়ার্স। দ্যাট মিনস এটা কিন্তু অ্যাকচুয়ালি কাল দীর্ঘায়ন বা ঘড়ি কিন্তু স্লো হয়ে গেছে। দ্যাটস ইট। সো চলো আমরা নেক্সট টপিকটায় যাই, আমরা এখন দৈর্ঘ্য সংকোচনের দিকে যাব। ওকে, স্টার্ট করি। ওকে, সো রকেটে করে এভাবে গেলে কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে বিষয়টা, যে কোশ্চেনটা একটু ম্যাল ফাংশন হয়েছিল। আবার বলি, সেটা কি একটা আয়তাকার মাঠ ছিল যেটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, এবং তুমি রকেটে করে 0.8 বেগে এইভাবে যাচ্ছ। খেয়াল করো তোমার ডিরেকশনটা যাওয়ার, এটা আগে দেখো, তুমি যাচ্ছ কিন্তু এইভাবে, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে সমান্তরালে যাচ্ছ, দৈর্ঘ্যের সাথে সমান্তরালে। চাইছে এরিয়াটা কত হবে এই অবস্থায়, তাহলে আমাদেরকে দৈর্ঘ্য সংকোচনের সূত্র, দ্যাট মিনস এল ইকুয়ালস টু এল নট টু ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বসাইতে হবে। এখন কথা হচ্ছে তুমি কি 10 মিটারকে ছোট করবা নাকি 5 মিটারকে ছোট করবা? এটা টেকনিক হচ্ছে, যে বরাবর বেগ থাকবে ওই বরাবরের দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। দেখো বেগ আছে কোন বরাবর? এই বরাবর, অর্থাৎ এই ডিরেকশনে যে লেন্থ সেটা হচ্ছে 10 মিটার। দ্যাটস ওয়াই এই ডিরেকশনের যে বেগ সেটা চেঞ্জ হবে, এটার কোনো প্রভাব থাকবে না। দ্যাটস ওয়াই আমাদের চেঞ্জ হবে খালি 10 মিটারে, অর্থাৎ এল নট আমরা 10 মিটার ধরে করব, এবং যেহেতু 0.8 ভিতরে এটা আমরা বসাবো, সেটা 0.6 হয়ে বের হবে। সো 10 ইন্টু 0.6, দ্যাট মিনস 6 মিটার, আর এটা ছিল 5 মিটার, সো 6 5 30, সো আমাদের নতুন এরিয়া হবে 30 মিটার স্কোয়ার। দ্যাটস ইট। এবার আমরা নিবৃত্তি বিভবের একটা টেকনিক দেখবো, সেটা কি? নিবৃত্তি বিভব ইউজ করে এবং ভরবেগের নিয়ম ইউজ করে, মানে সূত্রগুলো ইউজ করে আমরা ভরবেগ থেকে আনতে পারি পি, বা ভরবেগ পি ইকুয়ালস টু রুট ওভার 2m e vs, যেখানে vs হচ্ছে নিবৃত্তি বিভব, ই হচ্ছে তোমার হচ্ছে যে জিনিসটা থাকবে ইলেকট্রনের আধান অ্যাকচুয়ালি, আর এমটা হচ্ছে যে জিনিসটা থাকবে সেটার ভর। দ্যাটস ইট। এভাবে আমরা কাজটা অ্যাকচুয়ালি করতে পারবো, মানে ইলেকট্রনের ভর আর কি, ধরো। যাই হোক, আর কোশ্চেনটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে 60 ভোল্ট বিভব পার্থক্যের জন্য ইলেকট্রনের ভেতর সংঘটিত ভরবেগ কত হবে?
এটা দেখলে তোমাদের চিপ বের হয়ে যাবে, এটা তোমরা অনেকেই পারবা না। এটা অ্যাকচুয়ালি অনেকে তোমরা ডাব্লিউ সমান ভি কিউ, ভি সমান ডাব্লিউ বাই কিউ, ওখান থেকে ভোল্টেজ থেকে তোমরা আবার ডাব্লিউ জায়গায় হাফ এম বি স্কোয়ার বসে তরণ বেগ বসে বং চং করে ভি বের করে তারপরে তোমরা ওইখান থেকে আবার ইকে সমান হাফ এম বি স্কোয়ার, তারপর টি স্কোয়ার সমান 2m ওইখান থেকে নিয়ে এসে তারপরে করো। অত প্যাঁচানো দরকার নাই, এটা আমরা এভাবে করে ফেলবো। পি সমান √2m EVS। খেয়াল করো √2m হচ্ছে ইলেকট্রন, তো ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³ কেজি, আর ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻19, আর দেওয়া আছে নিপীড়িত বিভব VS 60। সো এটা ওভারঅল আমাদের মান চলে আসবে এবং একক হবে কেজি মিটার পার সেকেন্ড MV, যেহেতু ভরবেগ। নেক্সট আমাদের আর দুইটা সূত্র আছে একদম কাছাকাছি এবং শর্টকাটটা ওটাও কাছাকাছি, একটু ভালো করে দেখবা, নাহলে গোলায় ফেলবা। ঠিক কোনো বস্তুর বেগ বা গতিবেগ কত হলে গতিশক্তি নিশ্চল গতিশক্তির 2 গুণ হবে। সূত্রটা দেখো, এই বেগ গতিবেগ v = c × √1 - 1/n+1 তার হোল স্কোয়ার। v সমান কি লেখা যায়, c × √1 - 1/n এর মান হচ্ছে কয় গুণ, 2 গুণ। c এর মান 2 বসায় দাও, 2 + 1 তার হোল স্কোয়ার। দ্যাটস ইট। সো ওভারঅল করলে আমাদের মান চলে আসলো 0.94c। ঠিক আছে, c × √1 - 1/9 থেকে আসলো 0.94c। কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু গতিশক্তি নিশ্চল শক্তির 2 গুণ দেখে আমাদের সূত্র এরকম হয়েছে 1 - 1/n+1 তার হোল স্কোয়ার এর √ × c। এবার যদি গতিশক্তি না বলে মোট শক্তি বলে, তোমরা তো জানোই যে = mc²। এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোট শক্তি, যেখানে ই সমান লেখা যায় ইকে প্লাস m0c², অর্থাৎ ইকেটা হচ্ছে গতিশক্তি এবং m0c² হচ্ছে নিশ্চল শক্তি, তাই না? ওকে, নিশ্চল শক্তি হবে, এটা অ্যাকচুয়ালি গতিশক্তি লিখছি আমি ভুলে, নিশ্চল শক্তি। ওকে, ঠিক আছে, আমরা একটু চেয়ে দেখি যেটা এখানে কিভাবে করেছি। খেয়াল করো, কোন বস্তুর বেগ বা গতিবেগ কত হলে এর মোট শক্তি নিশ্চল শক্তির দ্বিগুণ হবে। দেখো সেম কোশ্চেন, খালি গতিশক্তির জায়গায় মোট শক্তি আসছে, তাহলে সূত্র চেঞ্জ হয়ে গেছে। v সমান c × √1 - 1/n²। দেখো সূত্র চেঞ্জ, আগে ছিল কি 1 - 1/n+1 তার হোল স্কোয়ার ছিল, আর এখানে কিন্তু এরকম না, এখানে 1 - 1/n² হবে। So c × √1 - 1 বাই কয় গুণ, 2 গুণ। সো n এর মান 2, সো 2 স্কোয়ার, সো হবে c × √1 - 1/4। সো দেখতেই পাচ্ছ 4 - 1 মানে কি √3/4c, সো √3/2c। দ্যাটস ইট। এভাবে খুব সহজে তোমরা বের করতে পারবা। 8টা চ্যাপ্টার শেষ, প্রায় 1 ঘন্টা বেশি আমরা কথা বলতেছি, দেখা যাক আর কতক্ষণ লাগে এগুলো শেষ করতে। ইনশাল্লাহ 10-15 মিনিটের ভিতরে হয়ে যাবে। ওকে, পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারের প্রথম যে সূত্র, তোমরা এটা পারো, আমি তাও একটু একসাথে করে দিলাম। আর এগুলো হচ্ছে টেকনিক্যাল, সেটা হচ্ছে টাউ বা গড় আয়ু ইকোয়াল রাখা যায় 1/λ। লেখেন ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবকের মান, ঠিক আছে, ইকোয়াল রাখা যায় T12/ln2। ln2 মান তো জানো 0.693, আর T12 হচ্ছে কি অর্ধায়ু। তাহলে একটা কোশ্চেন দেখো, কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান যদি 3.75 × 10⁻³ পার সেকেন্ড হয়, এর গড় আয়ু কত হবে? আর মজার ব্যাপারটা, এখানে যদি পার সেকেন্ড থাকে তাহলে গড় আয়ু হবে সেকেন্ডে, এখানে যদি পার ইয়ার থাকে গড় আয়ু হবে ইয়ারে, এখানে যদি পার ডে থাকে গড় আয়ু হবে ডেতে। টাউ সমান 1/λ, কারণ জাস্ট আমরা গড় আয়ু আর ক্ষয় ধ্রুবককে একসাথে করবো। সো 1/λ মান হচ্ছে 3.75 × 10⁻³ বসাই দিবা পার সেকেন্ড। সো ওভারঅল করলে 266.67 সেকেন্ড চলে আসলো। এবার কিছু এমসিকিউ দেখব। আইসো কথা, মানে আইসোর সাথে যে সম্পর্ক সেগুলো আমরা শিখবো। আইসোটোপ, লাস্ট আছে প, সো প্রোটন সেম। আইসোটোন, লাস্ট আছে ন, সো নিউট্রন সেম। আইসোবার, বার মানে ভর, ঠিক আছে, ভর সংখ্যা অর্থাৎ এ সেম। আইসোমার, মার মানে সমাণু, আর সমাণু কি, যে গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু আণবিক সংকেত সেম, তাকে বলা হয় সমাণু। আর আইসো ইলেকট্রন, লাস্ট আছে ইলেকট্রন, সো ইলেকট্রন সেম। উদাহরণ দেখো, এই দেখো প্রোটন সেম আছে, 2 জায়গায় 6, অর্থাৎ এটা আইসোটোপ, তাই না? কার্বনেরই 2টা আইসোটোপ, 2টা ভর সংখ্যা বিশিষ্ট। আইসোটোন দেখো, নিউট্রন সেম, 13 থেকে 6 বিয়োগ করলে কত হয় 7, আবার 14 থেকে 7 বিয়োগ করলে হয় 7, অর্থাৎ নিউট্রন দুই ক্ষেত্রে সেম আছে। আইসোবার দেখো, ভর সংখ্যা সেম, এখানেও 12 এখানেও 12। এবার দেখো আইসোমার, এই যে C2H5OH, তাহলে দেখো এখানে কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা, কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। এখানে দেখো কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। এটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ইথার, একটা হচ্ছে ইথানল, একটা হচ্ছে ইথার। দেখছো দুইটা কিন্তু কাছাকাছি না, কিন্তু অ্যাকচুয়ালি গাঠনিক সংকেত ভিন্ন তাদের, ঠিক আছে। এবার হচ্ছে আইসো ইলেকট্রন, দেখো লিথিয়াম 3+, লিথিয়ামে জানি আমরা প্রোটন থাকে 3টা এবং নর্মাল অবস্থায় ইলেকট্রন থাকে 3টা, 3+ মানে 3টা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে ইলেকট্রন কয়টা, নাই কোন ইলেকট্রন। হাইড্রোজেন প্লাস, একটা ইলেকট্রন ছিল, এটা বের করে দিচ্ছে, মানে কোনো ইলেকট্রনই নাই, তাহলে দুইটার অ্যাকচুয়ালি ইলেকট্রন সমান।
সেভাবে আমরা অ্যাকচুয়ালি আইসো কথাটা শেষ করলাম। এবার চলো দেখি ভাইয়া নেক্সট তোমাদের জন্য কি সাজাইছি। আচ্ছা, প্রায় শেষ, আর 2 পৃষ্ঠা। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ভাঙন। এটা তোমাদের অ্যাডমিশনের জন্য প্লাস এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা। সেটা কি আলফা অ্যাকচুয়ালি কণা, বিটা সেটাও কণা, আর গামা হচ্ছে রশ্মি। আলফাকে বলা হয় অ্যাকচুয়ালি 2,4 হিলিয়াম ডাবল প্লাস নিউক্লিয়াস, আর বিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন। একটা তাহলে কোশ্চেন দেখো, ম্যাগনেসিয়াম থেকে, আচ্ছা এটাকে সহজটা দেখি, সোডিয়াম থেকে একটা আলফা বিয়োগ করছে, অর্থাৎ সোডিয়াম থেকে আলফা যদি আলফা যদি কণা বের হয়ে যায় তাহলে কোন মৌল তৈরি হবে, সেটা কিভাবে করবো? সোডিয়ামের পারমাণবিক ভরটা নিচে পারমাণবিক সংখ্যা নিচে লিখবা 11 বা প্রোটন সংখ্যা, এটা থেকে আলফা বিয়োগ করে, আলফা মানে অ্যাকচুয়ালি কি 2,4 হিলিয়াম ডাবল প্লাস, অর্থাৎ এই 11 থেকে জাস্ট এই 2 বিয়োগ করবা, তাহলে কত হয়? 9। এটা হবে নিয়ন। শেষ, নিয়ন NE। অনেকগুলো একসাথে লিখছি তো ছোটখাটো ভুল হয়ে গেছে, যাই হোক। দেখো এরপরে দেখো ম্যাগনেসিয়াম 12, এখান থেকে আমরা 2টা আলফা বিয়োগ করতেছি। 2 আলফা মানে কি 2,4 হিলিয়াম ডাবল প্লাসের আগে একটা 2, দেখো একটা 2 এখানে আছে, আরো 2টা মানে কি 2 2 এ 4 হবে, 12 থেকে 4 বিয়োগ হবে, তাহলে 12 থেকে 4 বিয়োগ হলে 8 হয়, মানে এটা হবে অক্সিজেন। এভাবে তোমরা ইলেকট্রন থাকলেও বের করতে পারবে, মানে বিটা থাকলে একটা ইলেকট্রন বের হয়, তো সোডিয়াম থেকে যদি একটা তোমার বিটা বের করি, মানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হবে। এবং ইলেকট্রনের ক্ষেত্রে একটু লিখে দিই, নাহলে তোমরা এটা পারবা না, গোলায় ফেলবা। সোডিয়াম মাইনাস বিটা ইকুয়ালস টু হোয়াট? এটার অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, মাইনাস বিটা মানে ইলেকট্রন, ইলেকট্রনের পারমাণবিক সংখ্যা হয় -1, তোমরা এটা জানোই, প্রোটনে +1 ইলেকট্রনে -1 হয়। সো দেখো এই মাইনাসে মাইনাসে +1, 11 আর 1 12, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে ম্যাগনেসিয়াম। এটা কেন ভাইয়া করে দিলাম? তোমরা ইলেকট্রন বিয়োগ দিয়ে তোমরা নাকি সোডিয়াম ঠিক লিখে দেবা, সোডিয়াম প্লাস লিখবা, ভাই এটা সোডিয়াম প্লাস হবে না, এটা তেজস্ক্রিয় ভাঙন, এটা নর্মাল ভাঙন না। সো এক্ষেত্রে কিন্তু আমাদের এটা ম্যাগনেসিয়াম হয়ে যাবে, মাথায় রাখো। আমরা বিক্রিয় সহ বা সমীকরণগুলো ভাই একসাথে করে দিচ্ছি, একটু দেখে নাও, ম্যাথ করতে সুবিধা হবে। এটা কি বড় হাতের n = n0 × e⁻λT লেখা যায়, যেখানে n হচ্ছে অবশিষ্ট পরমাণু বা অণু বা আয়নের সংখ্যা, আর n0 হচ্ছে শুরুতে কয়টা পরমাণু ছিল সেটা, বা শুরুতে কয়টা অণু ছিল বা শুরুতে কয়টা আয়ন ছিল সেটা। ছোট n সমান ছোট n0 × e⁻λT লেখা যায়, যেখানে ছোট n হচ্ছে অ্যাকচুয়ালি মোল সংখ্যাকে ডিনোট করে, আর ছোট m সমান লেখা যায় m0 × e⁻λT, যেখানে m হচ্ছে ভরকে ডিনোট করে। দ্যাটস ইট। এবার আমরা আরও 2টা শর্টকাট দেখব, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের যদি ব্যাসার্ধ নির্ণয় করতে বলে এবং যদি শক্তি নির্ণয় করতে বলে, তাহলে কিভাবে করবা? সূত্র একটাই, এটা একটা কেস 1 আমরা ব্যাসার্ধ নির্ণয় ধরেছি এবং কেস 2 আমরা শক্তি নির্ণয় ধরেছি। ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে Rn সমান n²R1, আর শক্তি নির্ণয়ের ক্ষেত্রে En সমান -13.6 বাই n², যেখানে এই -13.6 অ্যাকচুয়ালি E1, আর R1 এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 0.53 অ্যাংস্ট্রম, আর অ্যাংস্ট্রম তোমরা জানোই 10⁻10 মিটার হয়। সো ভালো হচ্ছে এটা আমাদের সূত্র, মনে রাখবা, তাহলে হয়ে যাবে ম্যাথ। চলো দেখি, হাইড্রোজেন পরমাণুর 5তম কক্ষপথের ব্যাসার্ধ কত? ঠিক আছে, তাহলে R5, n এর মান জাস্ট হবে 5, সো 5², আর R1 এর মান তো কনস্ট্যান্ট 0.53 × 10⁻10 মিটার, সো যোগ বিয়োগ করলেই আমাদের কাজ শেষ। এভাবে খুব সহজে তোমরা বের করতে পারবা, খালি এই মাইনাসটা দিতে ভুল করো না, তাহলে কিন্তু রসগোল্লা হয়ে যাবে। ওকে, এরপরে দেখি ভাইয়া কই গেছি, কি করছি। এবার আমাদের আর 2টা চ্যাপ্টার, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারে তোমাদেরকে একদম শুরুতে দেখো ট্রানজিস্টরের একটা ছবি দিয়ে রাখছি, 2টা আমরা, আমি তোমাকে একটু জিনিস শিখাই দেবো, না তুমি এটা অবজেক্টিভে পারবা না। সেটা কি, এখানে একটা ট্রানজিস্টর আছে, এখানে একটা ট্রানজিস্টর আছে, যেটা তোমরা জানো, এখানে হচ্ছে এমিটার, ঠিক আছে, নিঃসারক, এটা হচ্ছে বেস বা ভূমি, আর এটা হচ্ছে সংগ্রাহক বা কালেক্টর। সো এই কারেন্ট হচ্ছে IE, এই কারেন্ট হচ্ছে IB, এবং এই কারেন্ট হচ্ছে IC। তোমাদের শিখাবো PNP কোনটা এবং NPN কোনটা। খেয়াল করো, যেটা ভিতরের দিকে ঢুকতেছে সেটা PNP, আর যেটা বাইরে হইতেছে সেটা হচ্ছে NPN। এটা কীভাবে মনে রাখবা? ভাই দেখো, তোমরা জানো যে কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে চাই, তাই না? অর্থাৎ প্রোটন থেকে নিউট্রনের দিকে, অর্থাৎ প্লাস থেকে প্রোটন থেকে নিউট্রন, হ্যাঁ, মানে P থেকে N এর দিকে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে। দেখো পজিটিভ আর নেগেটিভ, তাহলে কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভ, মানে ভিতরের দিকে যাচ্ছে না কারেন্ট, দেখো P থেকে N কোন দিকে যাচ্ছে? ভিতরের দিকে, অর্থাৎ সাইন হবে ভিতরের দিকে। শেষ। এবার এটা দেখো NPN, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ কারেন্ট যাবে, কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে, বাইরের দিকে, যে বাইরের দিকে হবে। শেষ। ম্যাথ খুবই সহজ। IB দেওয়া আছে 5 মিলিঅ্যাম্পিয়ার, IC দেওয়া আছে 10 মিলিঅ্যাম্পিয়ার, অর্থাৎ বেস কারেন্ট দেওয়া আছে 5 মিলিঅ্যাম্পিয়ার, কালেক্টর কারেন্ট দেওয়া আছে 10 মিলিঅ্যাম্পিয়ার, চাইছে কি এমিটার কারেন্ট কত? তাহলে সূত্র হচ্ছে IE সমান IB প্লাস IC, যোগ করে দেবা 15 মিলিঅ্যাম্পিয়ার। শেষ। এবার গতীয় রোধ আমরা শর্টকাটে শিখবো, টেকনিক্যালি শিখবো। সেটা কি দেখো, সেম জাস্ট ওহমের ল এর ট্রিক আমরা ইউজ করবো। ওহমের ল কি? ওহমের ল তো তোমরা জানো, V সমান IR বা R = V/I। সেম জিনিস, R সমান কি হবে? জাস্ট V এর জায়গায় del V আর I এর জায়গায় del I, দ্যাটস ইট।
কোশ্চেন কি, ধরো 1.5 ভোল্ট যখন ছিল তখন একটা বর্তনীর ভিতর দিয়ে বা ট্রানজিস্টরের ভিতর দিয়ে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, আর 2 ভোল্ট যখন ছিল তখন 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। তাহলে গতিরোধ কত? তো গতিরোধ আর সমান ডেল ভি বাই ডেল আই। ডেল ভি হচ্ছে দুটার বিয়োগফল, 2 - 1.5, দ্যাট মিনস তো বুঝতেই পারতেছো 0.5। আর হচ্ছে ডেল আই হচ্ছে এটা থেকে এটা বিয়োগ, মানে 20 - 10। তোমরা অনেকে এটা করে 0 পাবা, ভাই এর সাথে তো মিলি আছে, সো 10⁻³ তো গুণ করতেই হবে, বুঝতেই পারতেছো। সো এত ওহম হবে, দ্যাটস ইট। আরও দুইটা আছে, সেটা কি, প্রবাহ বিবর্ধক গুণক এবং প্রবাহ লাভ। ওকে, এটা থেকে শুরু করি। প্রবাহ লাভ ব আছে, তো বিটা, ব মানে বিটা, তো ব মানে বি, বি উচ্চারণ, তো নিচে হবে বি। আর আইসি তো উপরে হবে, আইসি যেহেতু সংগ্রহ সবসময় বেশি হয়, সো আইসি উপরে হবেই। এটা তো আইসি উপরে, এটা তো ব মানে বি আছে, সো এটা আইবি নিচে হবে। আর এটা বি চলে গেছে, তাহলে বাদ আছে কি, আইসি হয়, আইবি হয়, আর আই হয়, তাহলে আলফার ক্ষেত্রে হবে আই। এটা বুঝতেই পারতেছো। সো প্রভাব বিবর্ধক গুণকের মান হবে আলফা মানে ইকুয়ালস টু আইসি বাই আই, আর প্রভাব লাভ বিটা ইকুয়ালস টু হবে আইসি বাই আইবি। ওকে, দ্যাটস ইট। ওকে, আর কি আছে আমাদের লাস্ট পেজ, জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, এখানে দেখো, এটা আমি দুইটা টেকনিক বানিয়েছি তোমাদের মনে রাখার জন্য। আমরা প্রথমে দেখব শোয়ারশিল্ডের ব্যাসার্ধ বের করার সূত্র। টেকনিকটা কি, দুইজন জিএমকে আরসি দিব দুইবার, মানে আরসি করলে আমি দুইজন জিএম আছে না, জিএম থাকে না ব্যাংকের কোম্পানির যে জিএম বস জেনারেল ম্যানেজার, দুইজন জিএমকে আরসি দেবো দুইবার। দেখো 2 GM মানে কি 2 GM ইকুয়ালস টু আরসি দুইবার দিচ্ছি, আরসি স্কোয়ার, আরসি স্কোয়ার, দ্যাটস ইট সূত্র। 2 GM সমান আরসি স্কোয়ার, দ্যাটস ইট। কোশ্চেন দেখো, নক্ষত্রের ভর সৌরভরের 4 গুণ হলে যদি এটি কৃষ্ণ বিবরে পরিণত হয় তবে এর শোয়ারশিল্ডের ব্যাসার্ধ কত হবে? যেখানে সৌরভর 1.9 × 10⁻30 কেজি, সুতরাং 2 GM সমান আরসি স্কোয়ার, এখানে আরএস লেখা যায়, শোয়ারশিল্ড ব্যাসার্ধ তো আরএস দিয়ে দিচ্ছি শিল্ড থেকে। সো মানগুলো বসাও 2, আর জি বিশ্বজনীন ধ্রুবক মান হচ্ছে 6.67 × 10⁻11, আর এম হচ্ছে 4 গুণ, দ্যাট মিনস কি 4 × 1.9 × 10⁻30 ডিভাইডেড বাই সি আলোর বেগ 3 × 10⁸, তার হোল স্কোয়ার, শেষ এত মিটার হয়ে যাবে। এবার আমরা হাবল কনস্ট্যান্টের একটা টেকনিক দেখবো, সেটা কি, এই যে ভিডিও ভাইয়া যে ভিডিও দেখতেছে তোমরা এটা এইচডি আকারে দেখো, দেখতে সুবিধা হবে। ভিডিও তোমরা বলে আমরা এইচডি দেখতেই পছন্দ করি, সো ভিডিও ভি ইকুয়ালস টু এইচডি, শেষ, দ্যাটস ইট। কোশ্চেন দেখো, গ্যালাক্সি, একটা গ্যালাক্সি 4000 কিলোমিটার/সেকেন্ড গতিতে পশ্চাৎ প্রসারণ হচ্ছে, মানে একটা গ্যালাক্সি এরকম ছিল, এটা ছড়ায় যাচ্ছে পিছের দিকে, এরকম করে বর্ধিত হচ্ছে, ভিতরের দিকে না, বাইরের দিকে বর্ধিত হচ্ছে। ওই গ্যালাক্সির ডিস্টেন্স কত, অর্থাৎ এই গ্যালাক্সিটা আমাদের থেকে কত দূরে আছে? যেখানে হাবল কনস্ট্যান্ট ধরে নিতে বলছে 55 কিলোমিটার/সেকেন্ড মেগা/সেক। ওকে, সো ভি সমান এইচডি, তাহলে ডি ইকুয়ালস টু ভি বাই এইচ, আর ভি তো দেওয়াই আছে 4000 কিলোমিটার/সেকেন্ড ডিভাইড বাই 55, কাটাকাটি করলে থাকে 72.73 মেগা/সেক। এই কিলোমিটার/সেকেন্ড আর এই কিলোমিটার/সেকেন্ড উপর নিচে কাটাকাটি হয়ে গেল। মেগা মানে 10⁶, আর পারসেক, 1/সেক হচ্ছে 3.1 × 10⁻13 কিলোমিটার। আমাদের মানটা আসলো 2.25 × 10⁻21 কিলোমিটার। তুমি মিটারে করতে চাইলে মানটা আসলো 2.25 × 10⁻20, কত বলো, 24 মিটার, অর্থাৎ 10⁻3 আরো গুণ। সো ভাইয়ারা, এটাই ছিল তোমাদের সাথে ফিজিক্স সেকেন্ড পার্ট নিয়ে ওভারঅল একটা আলোচনা। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো দিন আবার আমরা কেমিস্ট্রির কোনো চ্যাপ্টারের শর্ট টেকনিক নিয়ে, কিংবা ম্যাথের কোনো চ্যাপ্টারের শর্ট টেকনিক নিয়ে, বা কোনো বা টেস্ট পেপার সলভিং নিয়ে, তরঙ্গের টেস্ট পেপার সলভিং নিয়ে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার ভবিষ্যতে কোনো একদিন দেখা হবে। স্টিল দেন প্রচুর এই ভিডিওটা সাবস্ক্রাইব করো, তোমরা এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, সবার সাথে শেয়ার করো, না হলে ভাই শিখাইতে পারবো না। এই যে দুইটা ভিডিও করলাম, ফিজিক্স ফার্স্ট পার্ট এবং ফিজিক্স সেকেন্ড পার্ট, এই দুইটা ভিডিও প্রচুর শেয়ার করো তোমরা সবার ফ্রেন্ডের সাথে, যাতে করে আমাদের ফিজিক্স পার্ট 1 এবং ফিজিক্স সেকেন্ড পার্ট দুইটা পার্টের যত টেকনিক আছে, যত শর্টকাট আছে, সব একসাথে হয়ে যায়। 3 ঘন্টার একটা 2 থেকে 3 ঘন্টা ভিডিও দেখলে তোমাদের একটা বই সম্পর্কে ধারণা চলে আসে, আমি এটাই চাই। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। প্রায় আমরা 1 ঘন্টা 20 মিনিট একটা ভিডিও করলাম। তোমাদেরকে ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।